সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবাইকে শুভকামনা জানাচ্ছি। বাংলা সাহিত্য টিউটোরিয়াল এই গ্রুপের পক্ষ থেকে আমি জুয়েল কিবরিয়া স্যার তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে আশা করছি তোমরা আমার থেকেই ক্লাসটি দেখছো। যে সমস্যাটা ছিল জাকির বিসিএস থেকে, সেটি আশা করছি সমাধান হয়েছে। তো তোমরা আশা করছি আমার সাথে যুক্ত হয়ে পড়েছো। মিজান, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেহেদি হাসান স্যার, ঠিক আছে স্যার, তাকে থ্যাংক ইউ। নাজমুল ইসলাম মাসুম, শুভ সকাল স্যার। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি বাবা। রূপঞ্জনা মিশখা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কানিজলিজা, মণিশঙ্কর, গুরুদেব প্রণাম। গুরুদেব ঠিক আছে। শিষ্য, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তানজিলা দিনা, আওলাদ হুসেইন, ফেরদৌস হোসেন সুমন, ইখতিয়ার খান, পল্লবী দাস, হ্যাঁ সবাই যুক্ত হয়ে পড়েছেন। ঠিক আছে। আচ্ছা, শব্দ ঠিক আছে? আজকে লাইট একটু কম, কারেন্ট চলে গেছে আমার এখানে। কি ঠিক আছে না সবকিছু? ক্লাস 10:30 হওয়ার কথা। কোন গাধা এটা? কোন গরু? ক্লাস কোনোদিনই 10:30 হওয়ার কথা না। কিছু কিছু গাধা আছে, মাঝে মাঝে মিস কল দেয়। হ্যাঁ, মিস কল দেয় মানে এমনি ওই ইচ্ছা মতো ধরে নেয় 10:30টায়। ছাগলরা এতদিন ধরে ক্লাস করছো, তাও বুঝো না যে ক্লাস 11টায়? গাধা গরুগুলো 2-4 জন ক্লাস 11টায়। কখনো বিশেষ প্রয়োজনে আমি যদি আগায় পিছাই তাহলে নোটিশ দেবো, সেটা ভিন্ন, কিন্তু নর্মালি ক্লাস কি 11টায়। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এবং সবার পক্ষ থেকে আমি সালামের উত্তর নিয়ে নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভালো আছি ইনশাআল্লাহ, সুস্থ আছি। আর আমরা আমাদের মধ্যযুগের মুসলিম সাহিত্যে আছি, তাই না? মধ্যযুগের মুসলিম সাহিত্যে আছি। তাহলে মুসলিম সাহিত্যের আমরা এখন অবশিষ্ট অংশটা আজকে এখন পড়ব। তাহলে আমরা আজকে শুরু করব যে কবি দিয়ে। আচ্ছা, তার আগে একটু বলে নিই, গতদিন একটুখানি একটা কথা একটু বলে রাখি যে আমরা যে শুরু করেছিলাম লাইলি মজনু কাব্য আলোচনা করেছিলাম। লাইলি মজনু কাব্যের অনুচ্ছেদ কয়টি? অনুচ্ছেদ একটু লিখে নেন, 51টি। লাইলি মজনু কাব্যের অনুচ্ছেদ বা খণ্ড কয়টি? যদিও কম গুরুত্বপূর্ণ তথ্য, তবু একটু জেনে রাখাটা ভালো হবে, ঠিক আছে? লাইলি মজনু কাব্যের খণ্ড 51টি। শুরু হয়েছে কি দিয়ে? হাম। লাইলি মজনু কাব্যের কাহিনী শুরু হয়েছে কি দিয়ে? হাম দিয়ে। হাম। লাইলি মজনু কাব্যটি আমরা গতদিন আলোচনা করেছি। দুটি তথ্য একটু আপনাদের সংযুক্ত করছি যে লাইলি মজনু কাব্যের কাহিনীর খণ্ড বা পর্ব কয়টি? উত্তর দিবেন 51টি। এবং প্রথম পর্বের নাম কি বা কি দিয়ে লাইলি মজনু কাহিনী শুরু হয়েছে? উত্তর কি? হামদ। জি। তো লাইলি মজনু নিয়ে আশা করছি আপনাদের কোনো জিজ্ঞাসা নাই, থাকার কথা না। আচ্ছা, আজকে সাউন্ড একটু কম হতে পারে। মাইক্রোফোন আমি স্পিকারটা নিচ্ছি না, আপনারা মাইক্রোফোন নেবেন নাকি নিয়ে নিব মাইক্রোফোনটা? সাউন্ড কম আবার অনেকটা ঝামেলা। আনলিমিটেড সাউন্ড, কে যে কি বলে এরা। আচ্ছা জি, আমারও ভালো লাগছে আপনারা কমেন্টস করতে পারছেন, ভালো কথা। কিন্তু কমেন্টস করে নিজেদের মাঝে ঝগড়াঝাটি করে। হ্যাঁ,
আচ্ছা, আমি এখন স্পিকারটি নিলাম, আপনারা সাউন্ড কোয়ালিটিটা একটু দেখে আমাকে বলবেন যে আগে যে শুরু করেছিলাম মাইক্রোফোন ছাড়া সে সাউন্ডটা ভালো ছিল, নাকি এখন মাইক্রোফোন যে নিলাম এখন সাউন্ডটা, এই দুটার মধ্যে একটু পার্থক্যটা বলবেন। শব্দ একটু যাদের কম মনে হয়, আরিফ বিল্লাহ, যাদের শব্দ কম মনে হয় তারা দয়া করে হেডফোন ইউজ করবেন। ওকে, তাহলে আমি ক্লাসে চলে যাচ্ছি। থ্যাংক ইউ, আর কথা বাড়াচ্ছি না। আজকে আমরা মধ্যযুগের আরেকজন, এখন খুবই ভালো। ওকে ওকে, থ্যাংক ইউ শিক্ষার্থী বন্ধুরা। লেখেন মধ্যযুগের কবি শেখ ফয়জুল্লাহ। আমরা আজকে যে কবি নিয়ে কথা বলবো সেই কবির নাম কি? শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ। ওকে, কত শতকের কবি শেখ ফয়জুল্লাহ? 16 শতক বা 16 শতকের কবি শেখ ফয়জুল্লাহ। মধ্যযুগের মুসলিম সাহিত্য ধারার একজন অন্যতম কবির নাম কি? শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ কত শতকের কবি? কত শতকের কবি? তাহলে তার উত্তর দিবেন 16 শতক বা 16 শতক। তো শেখ ফয়জুল্লাহ মধ্যযুগের মুসলিম সাহিত্যে দুটি কারণে বিখ্যাত, দুটি ধারার জনক। একটি ধারাকে বলা হয়, আর কমেন্টস করবেন না জি, আর কমেন্টস করবেন না। অনেক কমেন্টস করতে গেলে যে আমি বুঝেছি সব ঠিক আছে, এখন অতিরিক্ত কমেন্টস করলে কি হবে? ক্লাসটা হ্যাম্পার্ড হবে। জি, ক্লাসে মনোযোগ দেন। জি, লাইক, রাগ, হাসি, দুঃখ, ভালোবাসা, রিয়াক্টগুলো দেন, বাট আপাতত নিজেদের মাঝে কথাবার্তা বন্ধ করবেন যাতে আমার ক্লাসটা নিতে সুবিধা হয়। জি, শেখ ফয়জুল্লাহ বাংলা সাহিত্য, মধ্যযুগের মুসলিম সাহিত্য ধারা একটা বিশেষ সাহিত্য যার নাম হচ্ছে মুরসিয়া সাহিত্য। লিখে নেন, মুরসিয়া সাহিত্যের জনক। মুরসিয়া সাহিত্যের জনকের নাম কি? শেখ ফয়জুল্লাহ। মুরসিয়া সাহিত্যের জনক শেখ ফয়জুল্লাহ। মুরসিয়া কিন্তু কোনো গ্রন্থের নাম না, বুঝতে পেরেছেন তো? মনে আছে তো? মুরসিয়া হচ্ছে একটি সাহিত্যের কি ধারা। মধ্যযুগের মুসলমানদের সৃষ্ট বেশ কিছু সাহিত্য ধারার একটি হচ্ছে মুরসিয়া সাহিত্য। এখন বিশেষ রিটেন যারা দেবেন, রিটেন তাদের জন্য লিখছি মুরসিয়া কি, বা মুরসিয়া বলতে কি বোঝায়? মুরসিয়া অর্থ শোক সাহিত্য। মুরসিয়া, ঠিক আছে? মুরসিয়া অর্থ কি? শোক। শোক, মুরসিয়া শোক সাহিত্য। তাহলে মুরসিয়া বা শোক সাহিত্যের জনক শেখ ফয়জুল্লাহ। আচ্ছা, আপনারা কবর কবিতা পড়েছিলেন না? মনে আছে ইন্টারমিডিয়েট ক্লাসে পাঠ্য ছিল না কবর কবিতা? কবর ছিল, কবর কবিতা। আচ্ছা, কবর কবিতা কি শোক কবিতা না? শোক কবিতা। তাহলে কি মুরসিয়া? কবর কি মুরসিয়া? না, কবর মুরসিয়া নয়। কিন্তু কবরে দুঃখের কথা আছে না? জি, দুঃখের কথা আছে। তো দুঃখের কথা যদি থাকে তাহলে তো আমরা বলবো শোক সাহিত্য। কিন্তু মুরসিয়া কি সাধারণ শোক না, মুরসিয়া একটা বিশেষ শোক। মুরসিয়া একটা কি বিশেষ শোক। তাহলে এই জন্য বলছি, ব্যাখ্যা দিচ্ছি এই জন্য, যারা রিটেন পরীক্ষা দিবেন বিশেষ করে, মুরসিয়া কি। আচ্ছা, কারবালার বিষাদময় ঘটনা নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় মুরসিয়া। কারবালার বিষাদময় ঘটনা নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় মুরসিয়া। ঠিক আছে? জি, তাহলে মুরসিয়া হচ্ছে শুধু কি কারবালার শোক। মুরসিয়া কিসের শোক? কারবালার শোক। আর ওই যে কবর কবিতা, দাদার দাদি মারা গেল,
তাই না? তারপরে বেটা মারা গেল, বেটার বউ মারা গেল, পুত্র, তাই না? তারপরে কন্যা মারা গেল, নাতি মারা গেল, সেগুলিও শোক, কিন্তু সেগুলি মরসিয়া নয়। এগুলি, এই ধরনের শোককে বলা হয় এলিজি। রিটেন যারা শিক্ষার্থী বন্ধুরা আছেন, যারা রিটেনের জন্য একটু প্রস্তুতিটা চান আমার কাছ থেকে, তাদের জন্য বলছি যে মরসিয়াও শোক, এলিজিও শোক। এলিজি তাহলে কবর মরসিয়া না এলিজি? এলিজি। আর মরসিয়া হচ্ছে একটু আলাদা, তাহলে পার্থক্য কি? মরসিয়া একটি বিশেষ শোক, কারবালার। তাহলে মরসিয়া কি লিখে নেন, কারবালার বিষাদময় ঘটনা নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় মরসিয়া। ঠিক আছে, কারবালার বিষাদময় ঘটনা নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় মরসিয়া। কারবালার বিষাদময় ঘটনা নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় মরসিয়া। ঠিক আছে? আর তাহলে কারবালার অর্থাৎ ওই যে আমাদের মরসিয়া হচ্ছে কি মাতম। মরসিয়া শব্দের আসল আর গভীর অর্থ কি? মাতম। মাতম, তাই না? মাতম করে দেখেছেন? এই যে পিঠে ছোরা দিয়ে আঘাত দেয় না, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন। এই মরসিয়া হচ্ছে মাতম। কারবালার বিষাদময় ঘটনা নিয়ে রচিত সাহিত্যকে বলা হয় মরসিয়া বা শোক। আর ওই যে দাদার দাদি মারা গেল, আমার ডার্লিং আলে আমাকে ছেড়ে চলে গেল, ছ্যাঁকা দিল, তাই না? তারপরে নায়কের নায়িকা মারা গেল, চলো আমরা ছাদ থেকে ঝাঁপ দিই, এই যে শোক, এই শোকের নাম কি? এলিজি। তাহলে এটা হলো ইংরেজি শোক। এলিজি কি? এটিও শোক, ইংরেজি শোক। আর মরসিয়া কি জাতীয় শোক? ইসলামী শোক। কারবালার বিষাদময় ঘটনা, ইমাম হোসেনের যে শোক, ইমাম হোসেনের মৃত্যুর যে শোক, সেই শোকটি মূলত মরসিয়া। মনে থাকবে? তাহলে মরসিয়া শব্দের অর্থ শোক সাহিত্য, কিন্তু সকল প্রকার শোকই মরসিয়া নয়। সকল প্রকার সাধারণ শোক, ব্যক্তিগত শোক, পারিবারিক শোক ইত্যাদি হচ্ছে এলিজি, আর একটি বিশেষ ধর্মীয় শোক হচ্ছে মরসিয়া। তাহলে মরসিয়া সাহিত্যের জনককে? মরসিয়া সাহিত্যের জনক শেখ ফাইজুল্লাহ। বাংলা ভাষায় রচিত প্রথম মরসিয়া সাহিত্য কোনটি? জয়নাবের চৌতিশা। জয়নাবের চৌতিশা, জয়নাব, জয়নাবের চৌতিশা। দেখ, যে গরু, দেখ গরু কমেন্টস করেছে, গরুকে আগে একটু বকা দেই। এই গাধা দেখ, তাহমিনা আহমেদ গাধি, গাধিরও গাধি, এ জম্মের গাধি। মীর মোশাররফ আগে গাধি না শেখ ফাইজুল্লাহ গাই গাধি? তাহমিনা আহমেদ গাধি গরু, শেখ ফাইজুল্লাহ আগে না মীর মোশাররফ আগে? মীর মোশাররফ কবে আর শেখ ফাইজুল্লাহ কবে রে ছাগল? এমনই কিছু গরু আছে, দুই চারটা গরু, হ্যাঁ, প্রশ্ন করবেই, ওই অজ্ঞ মজ্ঞ যাই হোক না কেন, মীর মোশাররফ কোন দিন আর শেখ ফাইজুল্লাহ কোন দিন? তো শেখ ফাইজুল্লাহ মরসিয়া সাহিত্যের জনক। তাহলে শেখ ফাইজুল্লাহ রচিত মরসিয়া সাহিত্যের নাম কি? জয়নাবের চৌতিশা। কি নাম? জয়নাবের। আমার বইটাতে একটু প্রিন্টেড মিস্টেক আছে, এবং কোনো কোনো বই আছে আগে ছিল জয়নালের চৌতিশা। জি, আমার বইটা দেখবেন, কারেকশন করে ফেলবেন। জয়নালের না, প্রশ্নটি হচ্ছে মানে উত্তর জয়নাবের চৌতিশা। চৌতিশা মানে দুঃখ বা শোক। চৌতিশা কি? রিটেন যারা পিলিতে দরকার নেই, তো রিটেনের জন্য চৌতিশা কি আমি এর আগে মঙ্গল কাব্যে বলে দিয়েছিলাম। মঙ্গল কাব্যে একটু জেনে রাখেন, ক থেকে হ পর্যন্ত, ক থেকে হ পর্যন্ত 32টি বর্ণ, 32 ব্যঞ্জন, 32টি। অনেক বইয়ে ভুল তথ্য দেওয়া আছে, অগামগা বাজারের বইয়ে ক থেকে হ পর্যন্ত বলছে 34টি ব্যঞ্জন। ক থেকে হ পর্যন্ত কি 34টি ব্যঞ্জন হবে? গুণে দেখেন, ক থেকে হ পর্যন্ত 32টি। এই 32টির মধ্যে আবার কি দুটি ব্যঞ্জন আছে, উ এবং ইও, যেগুলি কখনোই কোনো শব্দের শুরুতে থাকে না।
ফলে ক থেকে হ, কিন্তু এর মধ্যে বাদ কি উ আর ইও, তার মানে 32টি প্লাস অ আ রস্য এবং রস্যু, এই 34টি বর্ণ শব্দের প্রথমে দিয়ে দিয়ে যে শোক রচিত হয়, যা বলছি এটা পাবেন না কোথাও। 500 টাকা না 50,000 টাকা দিয়েও পাবেন না। বাজারের বেশিরভাগ বইয়ে ভুল দেওয়া আছে, বেশিরভাগ, দু একটি বই বাদ দিয়ে ডাইরেক্ট শর্টকাট বলে দিয়েছে। দেখবেন ক থেকে হ পর্যন্ত 34টি ব্যঞ্জন নিয়ে রচিত দুঃখ হচ্ছে চৌতিশা। না, চৌতিশা দুঃখের বর্ণনা, কিন্তু 34টা ক থেকে হ পর্যন্ত 34টা ব্যঞ্জন তো হয় না। ক থেকে হ পর্যন্ত কয়টা ব্যঞ্জন? 32। কিন্তু 32টার মধ্যে আবার বলছি উ এবং ইউ এই দুইটা কখনো শব্দের আদিতে বসানো যায় না, ফলে এই দুটা বাদ। তাহলে ক থেকে হয়ের মধ্যে উ ইউ বাদ দিয়ে 30টি ব্যঞ্জন, আর এই যে অ আ ই এবং উ এই 34টি সব বর্ণ ধ্বনি শব্দের প্রথমে সাজিয়ে সাজিয়ে যে দুঃখ প্রকাশ করা হয় তাকে বলা হয় চৌতিশা। কেমনে একটু নমুনা দিই, কেমনে এগুলো সাজানো হয়। আমি এমনি একটু নমুনা দিচ্ছি। কিছু কিছু কবিতা এরকম আছে যে একই রকম বর্ণ দিয়ে শব্দ তৈরি হয়। কাক কালো, কোকিল কালো, কালো কন্যার কেশ। কাক কালো, কোকিল কালো, কালো কন্যার কেশ। সবগুলি শব্দ শুরু হয়েছে ক ক দিয়ে, আছে না? জি। স্বামী সুন্দর সন্ধ্যায় সোনার সংসার শেষ হয়ে গেল। স্বামী সুন্দর সন্ধ্যায় সোনার সংসার শেষ হয়ে গেল। স্বামী সুন্দর সন্ধ্যায় সোনার সংসার শেষ হয়ে গেল। সকল শব্দ শুরু হয়েছে কি দিয়ে? স স ধ্বনি দিয়ে। ছোটবেলায় একটা খেলা খেলতাম, পাখি পাকা পেঁপে খায়, তাই না? বলতাম যে বলতো দেখি দ্রুত কতবার পারিস, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাপা পেঁপে খায়, তাই না? বলা যেত না পাখি পাকা পেঁপে খায়। একই বর্ণ প দিয়ে সকল শব্দ শুরু হয়েছে। চৌতিশাতে এই ঘটনাটি ঘটানো হয়। 34টি ব্যঞ্জন প্রত্যেকটা শুরুতে দিয়ে দিয়ে কি করা হয়? শব্দ, একাধিক শব্দ দিয়ে বাক্য তৈরি করা হয়। এই ধরনের দুঃখের বর্ণনাকে বলা হয় চৌতিশা। জি। তো প্রথম মুর্শি হচ্ছে জয়নাবের চৌতিশা। জয়নাবটাকে ইমাম হোসেনের স্ত্রী জয়নব, নিশ্চয় জানেন, যাকে নিয়ে কি কারবালার মূল ট্র্যাজেডি কিংবা বিষাদ সিন্ধুর মূল ট্র্যাজেডি ইমাম হোসেনের স্ত্রী জয়নাব। জয়নাব বা কোনো বেশে জয়নব, এই জয়নব বা জয়নাবের যে শোক বা বিলাপ বা মাতম, সেটি মূলত জয়নাবের চৌতিশা। এরপরে শেখ ফাইজুল্লাহ আরও একটি সাহিত্য ধারা শ্রেষ্ঠ কবি, নাথ সাহিত্য। নাথ বৌদ্ধ ধর্মের যে গুরু পরম্পরা, গুরুবাদ, এদেরকে বলা হয় নাথ। বৌদ্ধদের গুরুদেরকে বলা হয় নাথ। বৌদ্ধ গুরুদেরকে বলা হয় কি? নাথ। নাথ। বৌদ্ধদের আদিনাথকে শিব। শিব হচ্ছে বৌদ্ধদের এই নাথ পন্থাদের আদিনাথ। আদিনাথ শিব। তারপরে কি গোরক্ষনাথ, তারপরে মিননাথ, মৎস্যেন্দ্রনাথ, গোরক্ষনাথ, এরকম করে নাথদের একটা কি পরস্পর সিরিয়াল, তাই না? যে আপনাদের নাথ আমি, মানে গুরু, অনেকে আমাকে গুরু বলছেন, তাই না? আপনারা আবার আমার শিষ্য, আপনাদের আবার শিষ্য আছে না? আপনারা অনেকে টিচার, অনেকে টিচার হবেন, আপনাদের কিন্তু শিষ্য। তাহলে এই যে তার শিষ্য, তাদের আবার শিষ্য তৈরি হবে। এই ধরনের গুরু পরম্পরাকে বলা হয় নাথ পন্থা। কি বলা হয়? বৌদ্ধ ধর্মের এই গুরু পরম্পরাকে বলা হয় নাথ পন্থা। আর এই নাথ, বৌদ্ধ ধর্মের গুরু বা নাথদের নিরচিত সাহিত্যকে বলা হয় নাথ সাহিত্য। এই নাথ সাহিত্যের জনক বা শ্রেষ্ঠ রচয়িতাকে শেখ ফাইজুল্লাহ। শেখ ফাইজুল্লাহ মুর্শিয়া সাহিত্যের জনক বা মুর্শিয়া সাহিত্যের শ্রেষ্ঠ কবি। শেখ ফাইজুল্লাহ নাথ সাহিত্যের জনক বা নাথ সাহিত্যের শ্রেষ্ঠ কবি। প্রথম নাথ সাহিত্য কোনটি? গোরক্ষ বিজয়। নাথ সাহিত্য হলো সাহিত্যের ধারা, মুর্শিয়া হলো ধারার। গ্রন্থগুলোর নাম কি? গ্রন্থগুলোর নাম জয়নাবের চৌতিশা, গ্রন্থগুলোর নাম হলো গোরক্ষ বিজয়। গোরক্ষ বিজয়। তাহলে গোরক্ষ বিজয় কার লেখা? শেখ ফাইজুল্লাহর। কি জাতীয় রচনা? নাথ সাহিত্য। ঠিক আছে। শেখ ফাইজুল্লাহ রচিত আরো কয়েকটি গ্রন্থ, একটি হলো গাজী বিজয়।
সত্যপীর বিজয়। শেখ ফয়জুল্লাহ রচিত গ্রন্থ কোনটি বা কোনটি নয়, কিংবা রিটেনে আসবে শেখ ফয়জুল্লাহর পরিচয় দাও, বা বাংলা সাহিত্যে শেখ ফয়জুল্লাহর অবদান আলোচনা করো। তাহলে শেখ ফয়জুল্লাহ মুরসিয়া সাহিত্য লিখলেন জয়নাবের চৌতিশা, নাথ সাহিত্য লিখলেন গোরক্ষ বিজয়, এর বাইরেও তার গ্রন্থ আছে দু একটি, একটি হচ্ছে গাজী বিজয় আর একটি হচ্ছে সত্যপীর বিজয়। তো মোটামুটি শেখ ফয়জুল্লাহ সম্পর্কে এইটুকু তথ্য যদি জানেন ইনশাল্লাহ তাহলেই হবে। রংপুরের সত্যপীর, রংপুরের একজন পীর সত্যপীর, সেই সত্যপীরকে নিয়ে রচিত কাহিনী হচ্ছে সত্যপীর। রংপুর অঞ্চলের, রংপুরের একটি পীর বা একজন ধর্মীয় দেবতা, ধর্মীয় মহাপুরুষ আর কি সত্যপীর, সে সত্যপীরের কীর্তি বা তার যে অভিযান এগুলো নিয়ে রচিত হচ্ছে সত্যপীর বিজয়। গাজী, এই গাজীও একজন মুসলিম, একজন কি সাধক বা মহাপুরুষ, তাকে নিয়ে রচিত হয়েছে গাজী বিজয়। আমরা এবারে মধ্যযুগের অতি বিখ্যাত একজন লেখক পড়ব। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম সাহিত্যিক কে? আপনাদের কাছে প্রশ্ন করেছি, মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মধ্যযুগের গোরক্ষ শব্দের অর্থ আরিফ বিল্লাহ। গেরক্ষ একজনের নাম, আরিফ বিল্লাহ। গেরক্ষ হলো একটা নাউন, এর কোনো অর্থ নাই। আরিফ বিল্লাহ, গোরক্ষ শব্দের অর্থ, গোরক্ষ একজন ব্যক্তি, নাথ ধর্মের তথা বুদ্ধ ইজমের একজন কি সাধক বা নাথের নাম হচ্ছে গোরক্ষ। এই গোরক্ষনাথ, তার কাহিনী নিয়ে, এটার শব্দের কোনো অর্থ নাই। জি, হ্যাঁ রঞ্জন সরকার, আপনারা বলেন পাগলা পীর, থ্যাংক ইউ, আমি সেটাই বলতে চাইছিলাম, পাগলা পীর। তাকে আপনারা বলেন পাগলা পীর, রংপুরের মানুষ। পাগলা পীরের মোড় বা একটা জায়গাও আছে আমি জানি, তিনি আসলে সত্যপীর। জি, থ্যাংক ইউ। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম কবির নাম হচ্ছে দৌলত কাজী। জি, ভুল করবেন না, বিভ্রান্ত হবেন না। যে আপনার উত্তর, আমি উত্তর এই জন্যই চেয়েছি যে আপনারা ম্যাক্সিমাম আলাউল দিচ্ছেন, আমি জানি আপনারা কি দিবেন, আমি জানি বলে জিজ্ঞেস করেছি যে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম কবির নাম হচ্ছে, মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম কবির নাম কি? দৌলত কাজী। মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম কবি দৌলত কাজী। যে কোনো দ্বিমত, কোনো কনফিউশন রাখা যাবে না। কোথায় কি আছে এটা দেখে আমার টাইম নাই। দৌলত কাজীর কত শতকের কবি? দৌলত কাজী 17 শতক, 17 বা সপ্তদশ শতকের। মধ্যযুগের শ্রেষ্ঠ কবি আবার না, কিন্তু মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম কবি, মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম কবি দৌলত কাজী। কত শতকের কবি দৌলত কাজী? 17 শতক বা সপ্তদশ, 17 বা সপ্তদশ শতকের কবি। জন্ম কোথায় লেখেন? হবিগঞ্জের, লিখে নেন, না সরি, দৌলত কাজীর জন্ম চট্টগ্রামের রাউজান উপজেলা সুলতানপুর গ্রাম। চট্টগ্রামের রাউজানের সুলতানপুর। দৌলত কাজীর জন্ম 1600 সালে। কত সালে? 1600 সালে চট্টগ্রামের রাউজানের সুলতানপুর গ্রাম। চট্টগ্রামের রাউজানের সুলতানপুর গ্রাম। ম্যাক্সিমাম কবিদের কথা বলছে দেখেন চট্টগ্রাম। বাংলা সাহিত্যের মধ্যযুগের মূল বিকাশস্থল হয় চট্টগ্রাম অথবা পশ্চিমবঙ্গ। এই যে আমরা পাবনার মানুষ বা এদিকের মানুষ, অন্যান্য এলাকার মানুষ, দুঃখ পাবেন না, দুঃখ পাওয়ার কিছু নয়, যেটি বাস্তবতা। বাংলা সাহিত্য মধ্যযুগে বিকশিত হয়েছিল মূলত এক চট্টগ্রাম তথা আরাকান কেন্দ্রিক, চট্টগ্রাম কেন্দ্রিক, এবং আরেকটা হচ্ছে এদিকে কি কলকাতা কেন্দ্রিক। বাংলা সাহিত্যের বিকাশ দুটো কেন্দ্রকে ভিত্তি করে গড়ে উঠেছিল, বিশেষ করে মধ্যযুগে। জি, তো বেশিরভাগ সাহিত্যিক দেখবেন কি কোথাকার? চট্টগ্রামের।
তাহলে দৌলত কাজী 1600 খ্রিস্টাব্দে চট্টগ্রামের রাউজানের সুলতানপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন, যাকে বলা হয় মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম কবি। দৌলত কাজী রচিত গ্রন্থের সংখ্যা কয়টি? দৌলত কাজী কতটি গ্রন্থ লিখে বিখ্যাত হয়েছেন? এই যে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম কবি, তার রচিত গ্রন্থের সংখ্যা কয়টি? একটিও না, মানে একটি পূর্ণ না। জি, একটা গ্রন্থ তিনি লেখা শুরু করেছিলেন কিন্তু শেষ করতে পারেননি। জি, একটি গ্রন্থের 2/3 তিনি লিখেছিলেন। হ্যাঁ জি, আমরা অর্ধেক বলছি কেউ, সেটিও ঠিক আছে। একটি গ্রন্থের কি 2/3। জি, সেই গ্রন্থটির নাম কি? সুতি ময়না লুর চন্দ্রানী। তাহলে দৌলত কাজী রচিত গ্রন্থের সংখ্যা কয়টি? জি, একটি বলা যায়, যদিও একটিও না, কিন্তু আমরা একটি বলতে পারি, আসলে 2/3। দৌলত কাজী রচিত গ্রন্থটির নাম সতী ময়না লুর চন্দ্রানী। সেটিও আবার মৌলিক রচনা নয়, মৌলিক রচনা নয়, বানিয়ে লেখেননি, একজনের কাছ থেকে ধার করেছেন। কার কাছ থেকে? হিন্দি ভাষী কবি মিয়া সাধন। হিন্দি ভাষী কবি মিয়া সাধনের ময়না সাত। হিন্দি ভাষী কবি মিয়া সাধনের ময়না সাত এই কাব্য থেকে দৌলত কাজী তার এই কাব্যের উপাদান সংগ্রহ করেছিলেন। তাহলে একটা ভাবেন যে মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ মুসলিম কবি যে দৌলত কাজী, তার রচিত গ্রন্থের সংখ্যা একটিও না, একটিরও কম। তাও আবার নিজের লেখা না, অন্য একজন কবির লেখা থেকে তিনি কি করলেন? অনুবাদ করলেন। তিনি হলেন মধ্যযুগের শ্রেষ্ঠ কবি। কেন? খুব হতাশ হবেন, আশ্চর্য হবেন, তাই না? মধ্যযুগের কবি সৈয়দ সুলতান অনেক কাব্য লিখেছে। মধ্যযুগের আরেকজন কবি আব্দুল হাকিম অনেক কাব্য লিখেছে। আলাউলের কাব্যের সংখ্যা অনেক, কিন্তু কতটা সাহিত্য রচনা করেছে এইটা দিয়ে শ্রেষ্ঠত্ব নয়। শ্রেষ্ঠত্ব হচ্ছে মানদণ্ড, গুণ। আমি বারবার একটি কথা আপনাদের বোঝাই, আমি জানি না আপনারা আমার কথা বোঝেন কিনা, আমাকেই বোঝেন কিনা সেটা নিয়ে সন্দেহ আছে আমার কোনো কোনো শিক্ষার্থীর ক্ষেত্রে। তো কতটা কাব্য লিখেছেন, কত বেশি লিখেছেন, এইটা দিয়ে শ্রেষ্ঠত্ব না। শ্রেষ্ঠত্ব কি দিয়ে? সাহিত্যের মান, গুণ। আপনি একটি কবিতা লিখে বলা হয়, নজরুল যদি বিদ্রোহী কবিতা ছাড়া আর কোনো কিছুই না লিখতো, তবু নজরুল শ্রেষ্ঠ কবি হতো। বুঝতে পারলেন? শুধু একটি কবিতা বিদ্রোহী কাব্যের পরে নজরুল যদি আর কোনো কিছু না লিখতো, তবু নজরুলই থাকতো। তার মানে অনেক কিছু লিখে, কেউ কেউ অনেক গ্রন্থ লিখেছে, বিখ্যাত হয়নি। আবার কেউ কেউ 1-2টা গ্রন্থ লিখে বিখ্যাত হয়ে গেছে। বিখ্যাত বা শ্রেষ্ঠত্ব, হ্যাঁ, জনপ্রিয় একটা ভিন্ন জিনিস, আর শ্রেষ্ঠত্ব হচ্ছে মানদণ্ড, মান, সাহিত্যিক মানের বিচারে। সেটা আমি বোঝানোর চেষ্টা করেছি এর আগেও, আজকেও চেষ্টা করলাম যে কতটা লিখেছে, কত বেশি, এটা দিয়ে শ্রেষ্ঠত্ব না। শ্রেষ্ঠত্ব তার সাহিত্যের মান কেমন, গুণগত উৎকর্ষটা কেমন। তাহলে দৌলত কাজীর তার কাব্যের উপাদান কোথা থেকে সংগ্রহ করেছিলেন? ময়নাকসাদ থেকে। ময়নাকসাদ কার কাব্য থেকে সংগ্রহ করেছিলেন? মিয়া সাধনের কাব্য থেকে। কোন ভাষার কাব্য থেকে? হিন্দি ভাষী কবি। কিন্তু ময়নাকসাদ লেখা হয়েছিল হিন্দির একটি আঞ্চলিক ভাষা, ঠাট গোহারি। কি? ঠাট গোহারি। ঠাট ময়নাকসাদ মূল হিন্দি ভাষায় রচিত না। মিয়া সাধন হিন্দি ভাষী কবি, কিন্তু ময়নাকসাদ লেখা হয়েছে হিন্দির একটি আঞ্চলিক ভাষা, ঠাট গোহারি, কথ্য ভাষা। আমাদের যেমন চাপাইয়া ভাষা, নোয়াখাইল্লা ভাষা, পাবনাইয়া ভাষা, সিরাজগঞ্জি ভাষা, ঢাকাইয়া কুট্টি ভাষা, বরিশাল্লা ভাষা, ঠিক তেমনি মানে ভারতের একটি স্থানীয় কথ্য ভাষা হচ্ছে ঠাট গোহারি। তাহলে ময়নাকসাদ রচিত হয়েছে কোন ভাষায়? হিন্দি, কিন্তু হিন্দির কি? কথ্য, ঠাট গোহারি। এখান থেকেই সতী ময়না লুর চন্দ্রানীর কাব্যের উপাদান সংগ্রহ করা হয়েছে। এটি কি জাতীয় সাহিত্য? রোমান্টিক প্রণয়োপাখ্যান। সতী ময়না লুর চন্দ্রানী
কি জাতীয় রচনা? কি জাতীয় রচনা? তার উত্তর দিবেন রোমান্টিক প্রণয় উপাখ্যান। তো প্রণয় উপাখ্যান কাকে বলে, রোমান্টিক, সেটা আমি ব্যাখ্যা দিয়েছি গত ক্লাসে। রোমান্টিক প্রণয় উপাখ্যান, বুঝতে পারলেন? লোর হচ্ছে নায়ক, হিরো, রাজা। লোর বা লোরক, নায়ককে লোর বা লোরক, রাজা। লোর বা লোরক, গোহারি দেশের রাজা। সেই রাজার স্ত্রী হচ্ছে ময়না। লোর হচ্ছে নায়ক, হিরো, স্ত্রীকে বউ হচ্ছে ময়না, আর চন্দ্রাণীকে ওই যে আলেয়া ভাট আমার যে তা। তার মানে আমার এই যে ঘরে ময়না আছে না, এই যে ময়না, যে ক্লাস পাশে ময়না আছে, সতী ময়না। আর ওই যে আমার যে আলেয়ার কথা মাঝে মধ্যে বলি, তিনি হচ্ছেন চন্দ্রাণী। তাহলে লোর বা লোরক হচ্ছে রাজা, তার স্ত্রী হচ্ছে ময়না, সতী ময়না, আর চন্দ্রাণী কি ডার্লিং। যে চন্দ্রাণী একটা রাজকন্যা, যার বিয়ে হয়েছিল এক নপুংসক বামুন বা ব্রাহ্মণের সাথে, বয়স্ক একজন ব্রাহ্মণের সাথে বিয়ে হয়েছিল চন্দ্রাণীর। এই চন্দ্র আর লোরস বা লোরক ছিল বীর, মহাবীর, যুদ্ধবাজ। জি, একিলিস টাইপের আর কি। তো তার সাথে চন্দ্রাণীর সাক্ষাৎ ঘটলে চন্দ্রাণী তাকে দেখে মুগ্ধ হয়। তো চন্দ্রাণী যখন মুগ্ধ হয় লোরকে দেখে, লোর আর কি করবে বলেন? লোর বেচারা এই চন্দ্রাণীকে কেমন করে প্রত্যাখ্যান করবে? লোর ও চন্দ্রাণীর প্রতি আকৃষ্ট হয় এবং এক সময় ময়নাকে রেখে লোর চন্দ্রাণীকে নিয়ে কি করে, ফাগুনি পূর্ণিমা রাতে, জি আপনারা যা করেন সেই কাজটি করে আর কি, তাই না? জি, মানবিক কারণে আর কি। হ্যাঁ, চন্দ্রাণীকে অস্বীকার করতে পারে না, মানবিকভাবে তাকে নিয়ে কি করে চলে যায়। তো যখন চলে যায়, তো ওই যে চন্দ্রাণী যে স্বামী ব্রাহ্মণ রাস্তায় তাকে প্রতিহত করে, যুদ্ধ হয়, চন্দ্রাণীর স্বামীকে লোর মেরে ফেলে, হত্যা করে, চন্দ্রাণীকে নিয়ে বিয়ে করে করে ভিন্ন একটি রাজ্যে, চন্দ্রাণীর রাজ্যে চলে যায়। চন্দ্রাণীর যে রাজ্য, সেখানে তারা বসবাস শুরু করে। আর এইদিকে ময়না স্বামীর বিরহে, স্বামীর জন্য কি অপেক্ষা করে করে দিন কাটাতে থাকে। এর মধ্য দিয়ে দৌলত কাজী এই পর্যন্ত লিখে, দৌলত কাজীর পটল তোলার সময় হয়ে যায়। দৌলত কাজী পটল তুলতে চলে যান, আর ফিরে আসেননি। মাত্র 1638 বছর বয়সে, 1600 সালে জন্ম, 1638 সালে দৌলত কাজী পটল তুলতে গিয়ে আর ফিরে আসেননি। তাহলে কাহিনীটা এই পর্যন্ত থেকে গেল। এরপরে পরবর্তীতে এই কাহিনীটা সমাপ্ত করেন কে? তার উত্তরসূরি আলাওল। তাহলে কাহিনীর বাকি অংশ শেষ করেন কে? সতী ময়না লোর চন্দ্রাণী কাহিনীর শেষাংশ রচয়িতাকে আলাওল। শেষাংশ রচয়িতা আলাওল। যে শুধু নাসির না, শস্য অপহরণকারী, আহরণকারী, নাসিরের মতো কত নাসির আমাদের আশেপাশে সমাজে আছে। জি, শুধু একা নাসিরেরই দোষ দেন, তাই না? জি। তো আলাওল তাহলে সতী ময়না লোর চন্দ্রাণী কাব্যের প্রথম 2/3 রচনা করে দৌলত কাজী মৃত্যুবরণ করেন, এবং অবশিষ্ট অংশ শেষাংশ রচয়িতাকে আলাওল। ঠিক আছে, আচ্ছা। তো যাই হোক, এই কাহিনীটা তখন কি হলো, শেষে গিয়ে এবার ময়না যখন একা একা থাকতে শুরু করলেন, স্বামীর জন্য আশায়, তখন ওই যে পাশের আক্কাস ভাইয়া, জি পাশের এক রাজকুমার ময়নাকে প্রস্তাব দিল, তাকে বিয়ে করতে চাইলো, কিংবা তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাইলো, এবং তাকে বুঝালো যে যৌবন, তাই না, পানির জল, যৌবন কি গাঙের জল, জোয়ার আসে আবার চলে যাবে, কাজে স্বামীর জন্য এত অপেক্ষা করে থেকে লাভ কি? তোমার স্বামী তো চন্দ্রাণীকে নিয়ে সুখেই আছে, আর তুমি তোমার সৌন্দর্য, মাধুর্য, যৌবন নষ্ট করছো, বোকার কাজ করছো। ময়নাকে অনেকভাবে প্রলুব্ধ করার চেষ্টা করে, তার সতীত্ব হরণের চেষ্টা করে, কিন্তু ময়না সুধীর চারিত্রিক বৈশিষ্ট্যের দ্বারা কি করে, তার সতীত্বের রক্ষা করে। যাই হোক, ময়না একসময় দুর্দশায় পতিত হয়, তার দুঃখের দিন, বিরহের দিন আসে। অনেক দিন পরে লোরের মনে পড়ে যে তার স্ত্রী আছে ময়না, তখন কি করে, সে চন্দ্রাণীকে নিয়ে তার নিজের রাজ্যে ফিরে আসে। অতঃপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। অতঃপর তারা সুখে শান্তিতে, তারা মানে কারা, লোর, ময়না এবং কি
চন্দ্রানী। জি, বুঝতে পেরেছেন? জি, এর মধ্যে দিয়ে কাহিনী সমাপ্তি ঘটে। আর এই দৌলত কাজী আরাকান রাজসভার কবি ছিলেন। কোথাকার কবি? আরাকান বা রোসাঙ্গ রাজসভার কবি। দৌলত কাজী আরাকান বা রোসাঙ্গ রাজসভার কবি এবং আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী। আরাকান রাজসভার প্রথম কে? আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী। আরাকান রাজসভাকে বলা হয় কি? রোসাঙ্গ রাজসভা। রোসাঙ্গ, এটাকে আসলে রোহিঙ্গা রাজসভা বলতে পারবেন। আসলে রোসাঙ্গ থেকে তো রোহিঙ্গা। জি, রোসাঙ্গ যেটি রোসাঙ্গ সেটি তো আজকের দিনের কি রোহিঙ্গা রাজসভা। এই যে মায়ানমার, এই মায়ানমার কিন্তু আরাকান। মায়ানমার কি আরাকান, এক সময়ের ধর্মনিরপেক্ষ একটি মানবিক রাষ্ট্র আরাকান। আজকের যে কি কঠোরপন্থী বুদ্ধিজম, সে আরাকান যার রাজসভা ছিল রোসাঙ্গ, এই রোসাঙ্গের নামে রোহিঙ্গা রাজসভা। আরাকান রাজসভা বা রোসাঙ্গ রাজসভার অবদান রিটেন যারা দিবেন তারা জেনে রাখেন যে বাংলা সাহিত্যে আরাকান রাজসভার অবদান বা রোসাঙ্গ রাজসভার অবদান আলোচনা করো। আলাম দৌলত কাজী কোথাকার কবি ছিলেন? কোন রাজসভার? আরাকান বা রোসাঙ্গ রাজসভার। দৌলত কাজী কার দরবারে সাহিত্য চর্চা করতেন? দৌলত কাজী কার দরবারে সাহিত্য চর্চা করতেন? থিরি থু ধম্মা। আরাকান রাজা থিরি থু ধম্মা। থিরি থু ধম্মা আসলে নাম ছিল শ্রী সুধর্মা। তো শ্রী সুধর্মা আরাকানিজ ভাষায় হয়ে গেছে কি থিরি থু ধম্মা। এটা যদি আমরা ইন্ডিয়ান শব্দ বলি তাহলে সব নামটি আসলে শ্রী সুধর্মা। আরাকানরা শ্রী সুধর্মা, কিন্তু উচ্চারণটা মায়ানমার আরাকানিজ রোহিঙ্গা ভাষায় শ্রী সুধর্মার উচ্চারণ কি থিরি থু ধম্মা। থিরি থু ধম্মা। এই রাজার দরবারে সাহিত্য চর্চা করতেন দৌলত কাজী। কিন্তু দৌলত কাজীর পৃষ্ঠপোষক বা কার নির্দেশে এই দৌলত কাজী কাহিনীটি লিখেছিলেন? আরাকান রাজার সামরিক সচিব সৈয়দ আশরাফ। সৈয়দ আশরাফ এই শ্রী সুধর্মার যে সামরিক সচিব, সমর সচিব সৈয়দ আশরাফ। সমর সচিব বা মন্ত্রী বলতে পারবেন। সমর সচিব মানে মূলত সেনাপতি, আসলে সেনাপতি, সেনাপ্রধান। সৈয়দ আশরাফের নির্দেশে দৌলত কাজী সতী ময়না নুরচন্দানীর কাব্যটি কার অনুরোধে লিখেছেন? কার অনুরোধে? সৈয়দ আশরাফ। সৈয়দ আশরাফ। কিন্তু কার দরবারে সাহিত্য চর্চা করতেন? থ্রি থুধাম্মা। কনফিউশন হবেন না দয়া করে, বিভ্রান্ত না। কার দরবারে, কোন রাজার আশ্রয়ে সাহিত্য চর্চা করতেন? থ্রি থুধাম্মা বা শ্রী সুধর্মা। কিন্তু কার নির্দেশে, কার আদেশে গ্রন্থটি লিখেছিলেন? এই থ্রি থুধাম্মার যিনি মন্ত্রী বা সমর সচিব সৈয়দ আশরাফ। জি, তাহলে দৌলত কাজী নিয়ে আর অতিরিক্ত কথা আমাদের প্রয়োজন নেই, দরকার নেই। আমরা চলে আসবো এবার আরো একজন অতি বিখ্যাত, যেটি বিসিএস এ বেশি জরুরি, দরকার, প্রয়োজন। বাংলাদেশের একাধিক বিসিএস এ দেখবেন, শুধু বিসিএস না, বাংলাদেশের সকল চাকরির পরীক্ষায় মধ্যযুগের মুসলিম সাহিত্যিক থেকে প্রশ্ন এলে যেই ভদ্রলোক থেকে আসবে প্রশ্ন, সেই ভদ্রলোকের নাম হলো আলাওল। মধ্যযুগের মুসলমান সাহিত্যিকদের মধ্যে জবের বাজারে সবচেয়ে যার কাটতি বেশি, মানে যেখান থেকে জবের প্রশ্ন বেশি হয় মধ্যযুগের মুসলিম সাহিত্য থেকে, সে ভদ্রলোক আলাওল। ঠিক আছে। আলাওলের জন্ম কোথায়? চট্টগ্রামের হাটহাজারীর জোবরা। চট্টগ্রামের হাট হাজারির কি জোবরা। জোবরা। আলাওলের জন্ম চট্টগ্রামের হাট হাজারির জোবরা। তবে একটু দ্বিমত আছে, দ্বিমত। যদি এই তথ্যটি অপশনে না থাকে, যদি না থাকে, তাহলে বিকল্পে
লিখতে হবে ফরিদপুরের ফতেহাবাদ। আলাওলের জন্ম হচ্ছে চট্টগ্রামের জোবরা হাটহাজারী জোবরা গ্রামে। এটি প্রসিদ্ধ সর্বসম্মতিক্রমে মত। তবে এই মতটি যদি অপশনে না থাকে উল্লেখ, তাহলে বিকল্পে দেওয়া যাবে কি ফরিদপুর ফতেহাবাদ। এরপরেও কোনো কোনো গাধা, কোনো কোনো ছাগল, কোনো কোনো গরু ভেড়া প্রশ্ন করবে, স্যার যদি আলাওলের জন্ম চট্টগ্রামে না ফরিদপুরে, স্যার স্যার দুইটাই যদি থাকে কি করব স্যার? সেই সব গুরুদের বিশেষ কোচিং করার দরকার নাই। রান্না বাড়া কর, হাঁড়ি পাতিল মাছ, অটোমটো চালা, জীবনে মেলা কাজে লাগবে। এখন কেন এই দ্বিমতটি? কেন দ্বিমতটি? আসলে আসলে আলাওলের জন্ম চট্টগ্রামের হাটহাজারী জোবরা গ্রামে, কিন্তু তার পিতা চাকরি করতেন ফরিদপুরের ফতেহাবাদ পরগনা। আলাওলের পিতা চাকরি করতেন কোথায়? ফরিদপুরের ফতেহাবাদ পরগনায়। তো ফলে আলাওলের শৈশব কৈশোর কালটা কেটেছে কোথায়? ফরিদপুরে। আলাওলের জন্ম যদিও চট্টগ্রামের জোবরা গ্রামে, কিন্তু আলাওলের শৈশব কৈশোর কোথায় কেটেছে? ফরিদপুরের ফতেহাবাদ। পিতার কর্মস্থল সূত্রে পিতা চাকরি করতেন ফরিদপুরের ফতেহাবাদ পরগনায়। ফলে এই ফরিদপুরের ফতেহাবাদ পরগনায় আলাওলের পিতা জমিদারিতে চাকরি করতেন। কোনো একটি কাজ উপলক্ষে, কর্ম উপলক্ষে আলাওল তার পিতার সাথে সমুদ্র পথে যাচ্ছিলেন। আলাওল তার পিতার সাথে সমুদ্র পথে যাচ্ছিলেন। রাস্তায় হারমাদ দস্যুদের দ্বারা আক্রান্ত হন। রাস্তায় হারমাদ দস্যু, বোঝেন দস্যু, হারমাদ। এই হারমাদ দস্যুরা এই জাহাজটি আক্রমণ করে আলাওলের পিতা এবং অন্য বড়দের মেরে ফেলে এবং সম্পদ লুট করে ছোট বাচ্চাগুলোকে বন্দি করে নিয়ে যায় দাস হিসাবে। নিয়ে গিয়ে এখানে দুটো মত বলে যে আরাকানে বিক্রি করে দেয়, আরাকান রাজার কাছে দাস হিসাবে বিক্রি করে দেয়। আর কোনো কোনো মত বলেছে যে না, ওখান থেকে একসময় পালিয়ে যেতে পারে আলাওল, পালিয়ে আরাকান চলে যেত। যাই হোক, পালিয়ে যাক আর বিক্রি করে দিক, মোট কথা পিতৃহীন আলাওল কিংবা এই যে এইভাবে আলাওল হারমাদদের হাতে ধৃত হন এবং একসময় তিনি সেখান থেকে আরাকান রাজ্যে, আরাকান বার্মাতে নিতে হন এবং সেখানে গিয়ে সৈন্যের চাকরি নেন। সৈন্য পদে পদাতিক সৈন্য বিভাগে চাকরি নেন এবং সেই আরাকান রাজার প্রধান সেনাপতির নাম ছিল কি? মাগন ঠাকুর, কোরেশি মাগন ঠাকুর। তো আলাওলের যোগ্যতা এবং তার কীর্তি দিয়ে, কর্ম দিয়ে তিনি সাধারণ সৈন্য থেকে একসময় ঘোড়সওয়ার পদে উন্নীত হন এবং কোরেশি মাগন ঠাকুরের সাহচর্য লাভ করেন এবং কোরেশি মাগন আলাওলের গুণ প্রতিভা টের পায়। বুঝতে, একজন গুণী মানুষ কিন্তু গুণটা বুঝতে পারে সহজে, জুহুরি সোনাটা দেখে বুঝতে পারে। তা কোরেশি মাগন নিজে তো সামরিক সচিব ছিলেন, রাজ আমার্ত ছিলেন, পাশাপাশি তিনি নিজে একজন কি কবি, আমরা তার কথায় যাব পরে, নিজে একজন সাহিত্যিক। তো আলাওলের প্রতিভা দেখে তিনি মুগ্ধ হলেন এবং আলাওলকে তিনি সৈন্যর চাকরি থেকে কি করলেন? রাজা থানথুধম্মা জি, দৌলত কাজীর রাজা ছিল থ্রিথুধম্মা, আর থ্রিথুধম্মার পরে রাজাকে থানথুধম্মা। আসলে এই ভদ্রলোকের নাম ছিল চন্দ্র সুধর্মা। রাজার নাম ছিল চন্দ্র সুধর্মা, কিন্তু আরাকানিজ ভাষায় এই চন্দ্র সুধর্মা কি? এই চন্দ্র সুধর্মাকে আরাকানি ভাষায় বলা হয় কি? উচ্চারণ হচ্ছে থানথুধম্মা। তাই না? আমার নাম জুয়েল কিবরিয়া, তো রোহিঙ্গাদের যদি বলতে বলেন তো বলবে কি? দোয়াল কাবালা। আরাকানিজ উচ্চারণ আর কি, দয়াল কাবালা। তো চন্দ্র সুধর্মা রাজাকে তারা রাখতো কি বলে? থানথুধম্মা। এই রাজার আশ্রয়ে, তাহলে আলাওল কোন রাজার আশ্রয়ে ছিলেন? কোন রাজার আশ্রয়ে? থানথুধর্মা রাজার দরবারে। আরাকান রাজ থানথুধর্মার দরবারে স্বায়ত্তশাসন করতেন। কিন্তু আলাওলের পৃষ্ঠপোষক কিন্তু থানথুধর্মা না, আলাওলের পৃষ্ঠপোষককে
কুরেশি মাগন, কারণ আলাউলকে সাধারণ শূন্য থেকে কুরেশি মাগন কি করলেন, কুরেশি মাগন ওই সভাকবি পদে নিয়োগ দিলেন। রাজাকে বলে কুরেশি মাগন ঠাকুর আলাউলের যোগ্যতা বা কীর্তি বিচার করে সাধারণ সৈন্য থেকে তাকে কি করলেন, রাজসভাকবি পদে নিয়োগ দিলেন। তাহলে আলাউল কার নির্দেশে, কার আদেশে, কার অনুপ্রেরণায় সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন বা সাহিত্য জগৎ আবির্ভূত হন? কুরেশি মাগন ঠাকুর, আরাকান রাজের আমার্ত, আমার্ত আমার্ত মানে রাজদরবার উচ্চ পদস্থ ব্যক্তি। এবং আলাউলের প্রথম কাব্যের নাম কি? পদ্মাবতী। আলাউলের প্রথম কাব্য কি? পদ্মাবতী। আলাউলের শ্রেষ্ঠ কাব্য কি? পদ্মাবতী। আলাউলের প্রথম কাব্য পদ্মাবতী, আলাউলের শ্রেষ্ঠ কাব্য পদ্মাবতী। কিন্তু নিজের লেখা নয়, মৌলিক রচনা নয়, অনুবাদ। অনুবাদ জি আসবে। কোন কাব্যের অনুবাদ? পদুমাবাদ। আলাউল তার পদ্মাবতী কাব্যের উপাদান কোথা থেকে সংগ্রহ করেছিলেন? আলাউল তার পদ্মাবতী কাব্যের উপাদান সংগ্রহ করেছিলেন কোথা থেকে? পদুমাবত কাব্য থেকে। কার কাব্য থেকে? কার? তাহলে বলতে হবে মালিক মোহাম্মদ জায়সি। তাহলে আলাউল তার প্রথম কাব্য বা শ্রেষ্ঠ কাব্য পদ্মাবতী, এই পদ্মাবতী কাব্যের কাহিনী কোথা থেকে সংগ্রহ করেছিলেন? পদুমাবাদ কাব্য থেকে। কার কাব্য থেকে? মালিক মোহাম্মদ জায়সি। কোন ভাষার কাব্য থেকে? হিন্দি। হিন্দি। কোন ভাষার কাব্য থেকে আলাউল তার পদ্মাবতী কাব্যের উপাদান নিয়েছিলেন? হিন্দি ভাষা। তো যাই হোক, অনুবাদ হয়েও এটা অনেকটা মূলের মতো। মধ্যযুগের মুসলিম সাহিত্যিকদের সকল সাহিত্যই হিন্দি, ফার্সি, আরবি, উর্দু এই সমস্ত ভাষার কি অনুবাদ। কিন্তু অনুবাদ হয়েও আলাউলকে কি আমরা পদ্মাবতী কাব্যের অনুবাদক বলবেন? পদ্মাবতী কাব্যের অনুবাদক কি আলাউল বলছেন না রচয়িতা বলছেন? রচয়িতা। আসলে অনুবাদক, কিন্তু বলছেন রচয়িতা। কেন? অনুবাদ হয়েও এমনই সুন্দর অনুবাদ যে মূলের চেয়েও সুন্দর হয়ে গেছে। মূলের চেয়েও কি সুন্দর হয়ে গেছে। ফলে তাদের আমরা অনুবাদক না বলে রচয়িতাই বলছে। অর্থাৎ কাহিনীটা নিয়েছেন পদুমাবত থেকে, নিজের মতো করে কাহিনীটা কেমন সুন্দর করে সাজিয়েছেন, তৈরি করেছেন, অনেকটাই মূলের মতো হয়ে গেছে। এই পদ্মাবতী কাব্যের কি পরিচ্ছেদ কয়টি? 105টি। পদ্মাবতী কাব্য কয়টি পরিচ্ছেদে রচিত বা কয়টি খণ্ডে? 105। শুরু হয়েছে কোন খণ্ড দিয়ে? দেব স্তুতি, না তো স্তুতি, শুধু স্তুতি। জি স্তুতি। আলাউলের কাব্যটি শুরু হয়েছে কি স্তুতি, বলেছে বন্দনা। আর একটু সুন্দর করে বলা যদি হয়, স্তুতি না বলে আমরা বন্দনা। বন্দনা। জি। হিন্দু সাহিত্যিকরা যেমন শুরু করতেন কি দিয়ে? শিবের বন্দনা, কালীর বন্দনা, হরির বন্দনা। বুঝতে পারেন নাই? জি। আর মুসলমান সাহিত্যিকরা শুরু করতেন কি দিয়ে? আল্লাহর বন্দনা। আল্লাহর বন্দনা, নবী রাসূলের বন্দনা। প্রথমে বন্দনা করি আল্লাহ নবীর পায়, তারপরে বন্দনা করি পূবে মালিক সায়, তারপরে বন্দনা করি উস্তাদ গুরুর পায়, তারপরে বন্দনা করি জন্মদাতা বাপ মায়। বন্দনা। বন্দনা। হিন্দু কবিরা কি করতেন? বন্দনা করতেন কি দিয়ে? তাদের যে, তাই না, দেবদেবী শিব, কালী, তাই না, অন্নদা, ভগবতী। আর মুসলমান সাহিত্যদের বন্দনা শুরু হতো কি দিয়ে? আল্লাহর বন্দনা। পিতামাতার বন্দনা, স্রষ্টার বন্দনা দিয়ে শুরু হতো। নবী রাসূলের বন্দনা, তার গুরুদের বন্দনা, তাদের যারা সুফি গুরু কিংবা তাদের পিতামাতা। তো এইটা আলাউল তার কাব্য শুরু করেছেন কি দিয়ে? বন্দনা দিয়ে। বন্দনা দিয়ে। এই 105টি অংশে বিভক্ত। তা আমরা কাহিনীটা, যেহেতু অতি বিখ্যাত কাহিনী, আমরা সংক্ষেপে একটু
বলবো, ঠিক আছে? আপনাদের পুঁথি পাঠ করে একদিন শোনাবো যে আমার যে চ্যানেলটা খুলেছি, কেন খুলেছি বলেন তো? জি, আমার যে ইউটিউব চ্যানেলটা খুলেছে কেন, এই যে মাঝে মধ্যে আপনাদের ক্লাসে তো এগুলো শোনাতে পারেন অনেক বেশি করে, কারণ ক্লাস যারা অনেকে আছেন শুধু পড়তে আসেন, শুধু পড়বেন আলাওলের কাব্য পদ্মাবতী এই এই এত সালে এত সালে এই 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 শুধু পড়তে আসবেন, অন্য কিছু বললে মাইন্ড করবেন, স্যার টাকা দিয়ে পড়তে এসছে আপনার গল্প শোনার জন্য না, যা বিশেষ লাগবে তাই বলেন। তো এই যে যেগুলি আমার বাড়তি সাহিত্যের বিষয়গুলো, সেগুলি তো ইউটিউব চ্যানেলে আপনাদের শোনাবো। জি, যারা আগ্রহী আমি ওখানে পুঁথি পাঠ করব, ওখানে এই যে পালা গান, ওখানে বিভিন্ন সাহিত্যের বিভিন্ন বিষয়গুলো, কি আমার চ্যানেলটার নাম মনে আছে তো? জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি। এই যে পুঁথি পাঠ, জি পুঁথি পাঠ আমি টুকটাক করতাম, আমি আমার এই চ্যানেলটাতে পুঁথি পাঠ করে আপনাদের শোনাবো। আমার চ্যানেলটায় চোখ রাখবেন, যে সাবস্ক্রাইব করবেন মাঝে মধ্যে। তো আলাওল কাহিনীতে আমরা যাব, খুবই বিখ্যাত যেহেতু কাহিনী, এবং এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসছে দেখবেন 38 বিসিএসে মেবি প্রশ্ন এসেছিল, তাম্বুল রাতুল হইল অধর পরশে। তাম্বুল রাতুল হইল অধর পরশে, মনে আছে? তাম্বুল রাতুল হইল অধর পরশে, আছে না? জি, আসছিল যে আধুনিক রূপ কি মনে আছে? তাম্বুল রাতুল হইল অধর। 38 বিসিএস মেবি 38 বিসিএস এর প্রশ্ন দেখবেন 38 বা 37, আমি এক্সাক্ট বলতে পারছি না, মেবি 38 বা 37 বা আর একটু আগেও হতে পারে, 35-36 বিসিএস এর প্রিলিমিনারিতে দেখবেন এই প্রশ্নটি এসেছে, তাম্বুল রাতুল হইল অধর পরশে, এর আধুনিক বাংলা কি বা আধুনিক রূপ কি বা অর্থ কি? এখন এবার আপনি কিন্তু এটা পড়েছেন, পড়ে পড়ে ওই যে আপনার যে বই আছে, বইয়ের নাম করছি না, জি অগামগা জগা বই বাজারে পড়েছেন যে বাংলা কি আধুনিক বাংলা রূপ, কিন্তু কি যদি বলে কোন কাব্যের উক্তি, তাহলে এবার গেছেন যে ওই বইয়ে তো দেওয়া নাই কোন কাব্যের, পদ্মাবতী কাব্যের পদ্মাবতীর রূপ বর্ণনা। পদ্মাবতীর কি তাম্বুল রাতুল হইল অধর পরশের মানে কি বলেন তো? তাম্বুল রাতুল হইল অধর পরশে, এটার মানে কি? জাহিদ হোসেন 35 বিসিএস, থ্যাংক ইউ 35 বিসিএস, থ্যাংক ইউ। হ্যাঁ আমি বলছিলাম যে মিস্টেক করতে পারে, কারণ একদম এক্সাক্ট বিসিএস মনে নাই। 35 বিসিএস, থ্যাংক ইউ আওলাদ হোসেন এবং জাহিদ। তাম্বুল রাতুল হইল অধর পরশে, বলেন এর বাংলা কি, আধুনিক রূপ কি? পানের পরশে ঠোঁট লাল নাকি ঠোঁটের পরশে পান লাল, বলেন? ঠোঁটের পরশে পান লাল না পানের পরশে? রিফাত রাজ লিখলো পানের পরশে ঠোঁট লাল, গুড, পানের পরশে ঠোঁট লাল, তাই তো হওয়ার কথা, পান খেয়ে ঠোঁট লাল হয়েছে। আচ্ছা, তামান্না টুম্পা লিখলো ঠোঁটের পরশে পান লাল হইল। তামান্না টুম্পা, এটা কেমন কথা হলো? তামান্না টুম্পা ঠোঁটের পরশে পান লাল হইল বলেন পানের পরশে ঠোঁট লাল নাকি পানের পরশে ঠোঁট লাল হয় নাকি ঠোঁটের পরশে পান লাল হয়? যে টুম্পার উত্তরটি রাইট, টুম্পার উত্তরটি রাইট। পরে আরো অনেক উত্তর দিয়েছেন, ফাতেহা জান্নাত সিমি, জি আগের উত্তরগুলি ভুল হয়ে গেছে। পানের পরশে ঠোঁট লাল, আচ্ছা এখন আপনারা এমনি ভাবেন তো ভাই, ঠোঁটের পরশে কি পান লাল হয় না পানের পরশে ঠোঁট লাল হয়? কি হয়, কি মনে হয় আপনাদের? ঠোঁটের পরশে পান লাল হয় না পানের পরশে ঠোঁট লাল হয়? আসলে পানের পরশে ঠোঁট লাল হয়, কিন্তু এই ক্ষেত্রে এই কবিতায় পানের পরশে ঠোঁট লাল না, ঠোঁটের পরশে পান লাল। কারণ এটা তো যাত্রার ঠোঁট না, এটা সকিনা জরিনার ঠোঁট না, এটা আলেয়ার ঠোঁট, পদ্মাবতীর ঠোঁট, দীপিকা পাড়ুকোনের ঠোঁট রে ভাই। এটা সকিনা জরিনা ময়না আম্বিয়া নাসরিন আপনার খালাতো বোন, হ্যাঁ এদের ঠোঁট না। কার ঠোঁট? দীপিকা পাড়ুকোনের ঠোঁট, আলেয়া ভাটের ঠোঁট, পদ্মাবতীর ঠোঁট। এমনই ঠোঁট, ঠোঁট এমনই লাল ঠোঁট যে পান যখন ঠোঁটের কাছে আসে এই ঠোঁটের গেলেসে পানি লাল হয়ে যায়। পান এসে ঠোঁটকে লাল করবে কি? পান যখন ঠোঁটের কাছাকাছি আসে
তখন এই ঠোঁটের গেলেস গিয়ে পানের উপরে পড়ে, আর বেটা সবুজ পান নিজেই আগে কি লাল হয়ে যায়। জি, পদ্মাবতীর রূপ বর্ণনা, পদ্মাবতীর রূপ বর্ণনা কত লাইনে? মাত্র 324 লাইনে। আর পদ্মাবতীর এই রূপ বর্ণনাকে বলা হয় কি নখ শিখ। বিসিএস রিটেন পরীক্ষায় আসবে নখ শিখ কি। এই নখ শিখ কি আপনি জিন্দেগিতেও পারবেন না, কারণ ওই যে অগা মগা জগা কোনো বইয়ে দেওয়া নাই। ওই সমস্ত বইয়ে দেওয়া থাকবে কখন জানেন? বিসিএসে যখন আসবে। এবার আসুক অ্যাকচুয়ালি বিসিএসে রিটেনে নকশিক কি আপনি তো পারলেন না, এবার ওই বইওয়ালারা দেখবেন যে ঠিক ওই বই এবার দিবে, আপনি পরের বার ভাবেন যে এইবার আয় দেখি কেমন পারিস, ওইটা আর আসবে না, এবার অন্য কিছু আসবে। পদ্মাবতীর রূপ বর্ণনাকে বলা হয় নখশিখ। নখশিখ, তাহলে নখশিখ কি? নখ এজ এ নখ, আর এই যে শিখ, নখ মানে পায়ের নখ, আর শিখ মানে সিথি বা শিখর। পায়ের নখ থেকে মাথার সিথি বা শিখর পর্যন্ত নায়িকা দেহের রূপের বর্ণনাকে বলা হয় নখশিখ। নখশিখ কি? পায়ের নখ থেকে, পায়ের নখ থেকে শুরু করে কি মাথার সিথি সিথি শিখর শীর্ষ পর্যন্ত নায়িকা দেহের রূপের বর্ণনাকে বলা হয় নখশিখ। তো সেই বর্ণনা দেওয়া যাবে না, রোজা তো এমনিতেই হালকা হয়ে যায় সাহিত্য পড়াতে গিয়ে, আর এই বর্ণনা যদি পড়ায় তাহলে রোজা কিন্তু কি এই দুপুরের আগেই খতম হয়ে যাবে। বুঝতে পারলেন? এই পদ্মাবতীর নাক কেমন, চোখ কেমন, চুল কেমন, ঠোঁট কেমন, গাল কেমন, গণ্ডদেশ কেমন, আরো মেলা কিছু আছে। চুল কেমন? চুল চুল চুলের যে দুটা বেনি, দুটা সাপের মতো, আর এমন অন্ধকার চুল। চুল যখন পদ্মাবতী খুলে দেয় কেশ, তখন চারদিকে অন্ধকার নেমে আসে, কিচ্ছু দেখা যায় না, পথ হারিয়ে যায়। এই চুলের দিকে তাকালে কি যে তাকাবে সে পথ হারিয়ে ফেলবে। আর যখন বেনি করে বেনি, তখন বেনির গোছা মনে হয় যেন মাথাটা কি সাপের ফনা, একদম এসে ডাইরেক্ট কি সবল দিবে। ভুরু কেমন? ভুরু কামের কোদণ্ড ভুরু, কামের কোদণ্ড ভুরু, এমনই বাঁকা ভুরু মনে হয় যেন কি ধনুক। বুঝতে পারলেন? এসে গেথে যায় বুকের মধ্যে। ভুরু এমনই বাঁকা, এই বাঁকা ভুরু ফলার মতো এসে কি হয় কলিজায় গেথে যায়। এই যে গেথে যায়, যতই টানেন আর কাম হবে না। চোখ কেমন? চোখ এই চোখের দিকে যখন তাকাবেন তখন আপনি এমনই ডুবে যাবেন, এমনই গভীরে ডুবে যাবেন যে আপনি আর এখান থেকে বের হতে পারবেন না। দাঁত কেমন? ডালিমের বিচির মতো। কেমন দাঁত? ডালিমের বিচি, ডালিমের বিচি, হীরার মতো, হীরার মতো বলেছে, হীরার মতো, ডালিমের বিচির মতো। ঠোঁট কেমন? বলা যাবে না রে ভাই, বিপদ আছে। ওই যে ঠোঁটের বর্ণনায় তো তাম্বুল রাতুল হইল অধর পরশে। কমলার কোয়া, কমলার কোয়া, কমলার কোয়ার মতো নরম ঠোঁট, এবং ঠোঁট আবার কমলার কোয়ার মতো নরম, কিন্তু আবার কি এমনই লাল যে ঠোঁটের কাছে সে পান, পান নিজেই লাল হয়ে যায়। তারপরে তাই না সিথি, তারপরে কপাল, তারপরে এই ভুরু কেমন, চোখ কেমন, নাক কেমন, ঠোঁট কেমন, চিবুক কেমন, গ্রীবা কেমন, তারপরে বক্ষস্থল কেমন, তারপরে পেট কেমন, জঙ্ঘাদেশ কেমন, নিতম্ব কেমন, অনেক কিছুর বর্ণনা আছে। তো সেই মারাত্মক বর্ণনা রোজার দিনে অন্তত বলা যাবে না। মাফও চাই, ক্ষমাও চাই, যে পারলে পড়ে নিন। আর সব মিলিয়ে, এ তো এক একটা অঙ্গের বর্ণনা, সব মিলিয়ে ব্যাপারটা কি? সব মিলিয়ে ব্যাপারটা হচ্ছে এমনই রূপ, যে রূপের দিকে যেই তাকাবে
আবার বানিয়ে বলছেন, একটি লাইনও বানিয়ে বলছি না, পদ্মাবতী কাব্য থেকে বলছি। পদ্মাবতীর চেহারা এক একটা অঙ্গ তো এমন, আর সব মিলিয়ে পদ্মাবতী কেমন, এমনই সুন্দর চেহারা যে পদ্মাবতীর দিকে প্রথম যে তাকাবে, প্রথম দৃষ্টি পদ্মাবতীর চেহারা যার পড়বে, সেই বেটা সাথে সাথেই কি 33,000 ভোল্টের কারেন্টে হাত দিলে যেমন কাঁপতে কাঁপতে চিৎপটাং হয়ে যাবেন, পদ্মাবতীর দিকে প্রথম যে তাকাবে দর্শন মাত্রেই কি সংজ্ঞাহারা হবে, দর্শন মাত্রেই অজ্ঞান হয়ে যাবে। জি, আবার বলছি, একটি শব্দ বানিয়ে বললাম না। কোথা থেকে বলেছি? ওই যে পদ্মাবতী কাব্যের যে পদ্মাবতীর রূপ বর্ণনা, এই বর্ণনাটা কত লাইনে আছে? 324 লাইনে এই পদ্মাবতী রূপের বর্ণনা। আর এই বর্ণনাকে বাংলা সাহিত্যে বলা হয় কি নখশিক। এই পদ্মাবতী সিংহল, সিংহল সিংহল যে রাজ্য, এই সিংহল রাজ্যের রাজা গন্ধর্ব সেন, সিংহল রাজ্যের রাজার নাম কি? সিংহল রাজ্যের রাজা গন্ধর্ব সেন, রানী চম্পাবতী। সিংহল রাজ্যের রাজা গন্ধর্ব সেন, রানী চম্পাবতী, তাদের একমাত্র পরমা সুন্দরী কন্যা পদ্মাবতী। ছোটবেলা থেকে অতীব পরমা সুন্দরী পদ্মাবতী। এই পদ্মাবতীর অনেক সখীদের ভিড়ে একটি পাখি আছে, পাখি, সুখ পাখি। আমি কাহিনী কিন্তু বলছি শুধু আপনাকে গল্প শোনানোর জন্য না, আপনাকে মজা দেওয়ার জন্য না, আপনাকে স্কুল আড়ানোর জন্য না। কাহিনীটা বলবো চরিত্র, ঘটনা, উক্তিগুলো যেন পরীক্ষা এলে মনে পড়ে। ওই যে মাল জুয়েল কিবরিয়া স্যার এই এই চরিত্রের কথা বলেছিল, এই এই ডায়লগ মেরেছিল। জি, তো পদ্মাবতীর অনেক সখীর ভিড়ে প্রধান যে সখী, প্রধান সবচেয়ে প্রিয় যে সখী, সে মানুষ না, একটা পাখি, একটা পাখি। সেই পাখিটার নাম সুখ পাখি। সুখ, এই সুখ পাখিদের বৈশিষ্ট্য কি? এই পাখিগুলি মানুষের মতো কথা বলতে পারে। আর এই পাখিটির নাম হলো হীরামন পাখি। পদ্মাবতীর প্রধান সখী সুখ পাখি, সুখ পাখির নাম কি? হীরামন, হীরামন, হীরামন পাখি। এই পদ্মাবতীর এই পাখির সাথেই কি গল্প, কথাবার্তা, হাসাহাসি, খেলাধুলা। এবং এই পাখি আবার খুবই জ্ঞানী পাখি, পণ্ডিত পাখি। মানুষের মতো কথা বলে শুধু তাই নয়, বেদ, পুরাণ, আগাম, শাস্ত্র, ঠিক আছে, মনুসংহিতা, সকল বিষয়ে তার অগাধ জ্ঞান। ত্রিকালদর্শী পাখি, ত্রিকালদর্শী। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। শিশু পদ্মাবতী আস্তে আস্তে কিশোরী হয়, এবং যখন কিশোরী হয় তখন হীরামনের সাথে সে খুনসুটি করে, গল্প করে। দুই কিশোরী 7-8 পড়ুয়া দুই বান্ধবী যেমন গল্প করে, 7-8 পড়ুয়া, মেয়েরা ভালো বুঝবেন, ছেলেদের না বোঝায় ভালো। দুই কিশোরী 7-8-এ পড়ে বা 9-10-এ পড়ে, দুই বান্ধবী এক জায়গায় হলে দেখবেন খালি খুনসুটি করে, রসের আলাপ করে, রসাভাস। আলাউল বললেন যে রসাভাসের হইল আভাস। যখন প্রথম যৌবন আসে মেয়েদের দেহে, প্রথম যৌবনের আভাস লক্ষণ দেখা দেয়, তখন তাদের ভিতরে নানান কৌতূহল তৈরি হয়। তখন দুজন মেয়ে একসাথে হলেই তাদের এই সমস্ত রসের আলাপ করে। তো হীরামন আর পদ্মাবতীর রসের আলাপ এক সময়কে শুনে ফেলে রাজা গন্ধর্ব সেন। আড়াল থেকে শুনে রাজা খুবই বিরক্ত হয় যে আমার এই মেয়ে, এই মেয়ের সাথে বেটা বেয়াদ্দব পাখি সব আজে বাজে কথা বলছে। আমার মেয়েটাকে তো এই পাখি বেটা খারাপ বানিয়ে ফেলবে, এই মেয়ের সাথে এসব আজে বাজে কথা বলছে। এই বেটা বেয়াদ্দব পাখিকে রাখবই না। রাজা আদেশ দিলেন জল্লাদকে যে আজকে এই পাখিকে নিয়ে গিয়ে কি করো, কতল করে ফেলো। জল্লাদ এসে হীরামনকে ধরলো, কিন্তু পদ্মাবতী দেখে ফেলে বাঁচালো, হীরামনের প্রাণ বাঁচিয়ে দিল। কিন্তু হীরামন বুঝতে পারলো যে রাজা এই আদেশ, জল্লাদ তো এমনি এমনি তাকে মারতে আসবে না, নিশ্চয় রাজার আদেশ। কাজে হীরামন বলছে, উপলব্ধি করছে, পড়শি হইলে ক্রোধ গৃহেতে নাই ঠাই, নৃপতি হইলে ক্রোধ দেশেতে নাই ঠাই। পদ্মাবতী কাব্যের একটি প্রবাদ লিখে দিচ্ছি, লিখে নেন। পড়শি হইলে, হইলেটাও সেইভাবে ছিল না বানান, হইলে এইভাবে, জি, হইলে ক্রোধ গৃহেতে নাই ঠাঁই।
নৃপতি হইলে ক্রোধ দেশেতে নাই ঠাঁই। জি, দেখতে পাচ্ছেন কি পুরোটা বোর্ড? হ্যাঁ জি, দেখতে পাচ্ছেন। যখন জল্লাদ তাকে ধরলো, ধরে পদ্মাবতী দেখে ফেলে বাঁচালো, কিন্তু হীরামন যেহেতু জ্ঞানী পাখি, বুদ্ধিমূলক, বুঝে নিল যে রাজা তাকে মারতে চায়, রাজা যাকে মারতে চায় তার বাঁচার কোনো কি উপায় নাই। বুঝতেছেন না বর্তমান দেশের পরিস্থিতি? রাজা যার প্রতি ক্রুদ্ধ হবে তার বাঁচার কোনো সুযোগ নাই। হীরামন বলছে, পড়শি হইলে ক্রোধ গৃহীতে নাই ঠাঁই। প্রতিবেশীর সাথে ঝগড়া, মারামারি, দ্বন্দ্ব, তাহলে বাড়িতে থেকে শান্তি নাই, বাড়ি ছেড়ে চলে যেতে হয়। প্রতিবেশী দেখলে মার দিবে, বা প্রতিবেশীর সাথে মারামারি, খুনাখুনি হতে পারে। এবার আমি রাজশাহী থেকে চলে গেলাম, পাবনায় চলে গেলাম, বা আপনারা চাইলে বরিশালে চলে গেলাম, বা নোয়াখালী গেলাম, তাই না? জি, হবিগঞ্জ চলে গেলাম, কক্সবাজার চলে গেলাম, ছাত্ররা থাকবোই না রাজশাহীতে। আমার প্রতিবেশীর সাথে আমার মারামারি, আমাকে যে কোনো সময় পারলে মেরে ফেলবে। তাহলে পড়শি হলে ক্রোধ গৃহীতে নাই ঠাঁই। কিন্তু শেখ হাসিনার সাথে যদি আমার কোনো দ্বন্দ্ব হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমার প্রতি কোনো কারণে বিরাগভাজন হন, আমার প্রতি রুষ্ট হন, তাহলে রাজশাহী থেকে পাবনা যাব পালিয়ে, বা বগুড়া যাব, বা সিরাজগঞ্জ যাব, বা বরিশাল যাব, কাম হবে? এই দেশ থেকে পালাইতে হবে। তাহলে অনন্য কারণের দেশ ইন্ডিয়া যাইতে হবে, আর সেখানে গিয়েও লাভ হবে না, শেখ হাসিনা ওখান থেকে আবার ধরে আনবে। তাহলে আরও দূরে লন্ডন যাইতে হবে, বা গ্রিস যাইতে হবে, রোম যাইতে হবে। জি, নৃপতি হইলে ক্রোধ, নৃপতি রাজা যদি রেগে যায় তাহলে দেশেতে নাই ঠাঁই। হীরামন জ্ঞানী পাখি বুঝে ফেললো যে পদ্মাবতী তো তাকে বাঁচালো, কিন্তু রাজা যদি রেগে যায় কতবার বাঁচাবে? বারবার তো বাঁচাতে পারবে না, কাজেই এখানে আর থাকা যাবে না। হীরামন চলে গেল, উড়ে চলে গেল, পালিয়ে গেল। পদ্মাবতী এক সময় যখন চোখের আড়াল হলো, তখন হীরামন পালিয়ে গেল। হীরামন পালিয়ে চলে গেল জঙ্গলে, জঙ্গলে গিয়ে সুখে শান্তিতে থাকতে লাগলো। কিন্তু হঠাৎ করে একজন শিকারী, ব্যাদ শিকারীর হাতে ধরা পড়লো। শিকারী তাকে ধরে নিয়ে গিয়ে দেখে যে পাখি মানুষের মতো কথা বলে। শিকারী তো অবাক যে মানুষের মতো কথা বলে, এত সুন্দর। তখন এই পাখিটিকে নিয়ে গেল কি গোহারি রাজ্যে রাজা হচ্ছে রত্নসেন। গোহারির রাজাকে, গোহারি রাজ্যে রাজা রত্নসেন। রত্নসেন খুবই পশু পাখি পছন্দ করে, পাখি পছন্দ করে। জি, সেই গোহারির রাজা রত্নসেনের কাছে নিয়ে গিয়ে বিক্রি করে দিল পাখিটা। রাজা খুব খুশি, এত সুন্দর পাখি, মানুষের মতো কথা বলে সেটা তো বটেই, পাশাপাশি তার অনেক জ্ঞান, ত্রিকালদর্শী অনেক জ্ঞান তার। রাজা তাকে খুশি মনে নিয়ে নিল। রাজা এই রত্নসেন রাজকাজ করে, সভা পরিচালনা করে, পাশাপাশি এই পাখির সাথে কি, সুখ পাখির সাথে, হীরামনের সাথে গল্প করে। রাজা যখন কোনো সমস্যায় পড়ে, সংকটে পড়ে, কোনো বিচার করতে গিয়ে বিভ্রান্ত হয়, দ্বিধাগ্রস্ত হয়, সিদ্ধান্ত নিতে পারে না, তখন পাখির কাছ থেকে পরামর্শ নেয়। এবং এই হীরামনকে রত্নসেন গুরু হিসাবে কি মানে সম্বোধন করে। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। রত্নসেন খুবই খুশি এই পাখিটিকে পেয়ে, খুবই আনন্দ। কিন্তু একজনের খুবই দুঃখ, একজনের খুবই কষ্ট এই রাজ্যের। কার? রানী নাগমতী। রত্নসেনের বউয়ের নাম কি? নাগমতী। রত্নসেনের স্ত্রীকে নাগমতী। নাগমতী দারুণ অখুশি। কেন? রাজা রত্নসেন আগেই তো রাজকার্য করতে সারাদিন ব্যস্ত থাকতো, তারপর মাঝে মাঝে শিকার করে, মাঝে মাঝে যুদ্ধে যায়, রানী পাই না। তাও একটু একটু পেত যেইটুকু, এই হীরামন আসার পরে সেই টাইমটুকু আর রানী নাগমতী পায় না। রত্নসেন রাজকার্য করার পর অবসর সময়টুকু কি করে? হীরামনের সাথে গল্প করে। নাগমতী প্রচন্ড অখুশি, কিন্তু অখুশি হলে রাজাকে তো কিছু বলার নাই, রাজাকে কোনো কিছুই বলার সুযোগ নেই। একদিন রত্নসেন শিকারে গিয়েছে, জঙ্গলে বনে শিকার করতে গেছে। রাজার শখ মাঝে মাঝে হরিণ শিকার বা বাঘ শিকার, এটা রাজাদের শখ। এই ফাঁকে নাগমতী একদিন ঢুকে পড়েছে রত্নসেনের খাস কামরায়। রাজাদের খাস কামরায় কিন্তু রানীরা থাকে না, জানেন কি? অনেক কিছু জানেন না, আপনাদের পড়াতে গেলে আমি বারবার অনেক পিছনে চলে যেতে হয়, বিভ্রান্ত হই।
রাজাদের যে কামরা, ব্যক্তিগত কামরা, সেটা খাস কামরা। এই খাস কামরায় কিন্তু রানীরা থাকেন না, রানীদের জন্য আলাদা থাকার জায়গা। কারণ একটা তো রানী না, 50, 60, 102টা রানী, তাদের থাকার আলাদা রানী মহল, রানীদের আলাদা মহল, রানী মহল, বুঝতে পারলেন? পাটমহল, তারপরে এরকম অনেক মহল নাম ছিল, নির্ঝর মহল, জলতরঙ্গ মহল, মহল, রানীদের আলাদা মহল। আর রাজার বাড়িটি হচ্ছে, রাজার থাকার জায়গা খাস মহল। হ্যাঁ, রাজা মাঝে মাঝে যে স্ত্রীকে আমন্ত্রণ দিবেন সেই স্ত্রী খাস মহলে যাবে এবং রাজার সাথে থাকবে, সব সময় না। আবার রাজার আরামায়েশ হয়ে গেলে আবার রানীকে তার মহলে চলে যেতে হবে। তারপর রাজা আরেকজনকে, মাঝে মাঝে রাজার দাসীকে ভালো লাগলো, কোনো দাসীকে তার খাস মহলে ডেকে পাঠালেন। কোনো ঘুরতে গিয়ে শিকারে গেছেন, কি সুন্দরী মেয়ে দেখতে পেলেন, তাকে নিয়ে এলেন খাসমহলে। খাসমহলটা শুধু রাজার, রাজা থাকবেন, যাকে রাজা তলব করবেন সেই যেতে পারবে, আর কেউ, রানীও যেতে পারবে না। তো রত্নসেন যখন চলে গেলেন শিকারে, তখন নাগমতী রাজার খাস কামরায় তার দাসদের একটু কনভিন্স করে খাস কামরায় ঢুকে পড়লেন, উদ্দেশ্যে পাখিটাকে দেখব, যে কি এমন পাখি, এই পাখির জন্য এই রাজা আমার কাছে আসে না, পাখির সাথেই থাকে, কি এই পাখি, কি গুণের, এত কি পেয়েছে রাজা। নাগমতী সেই সুখ পাখি হীরামনের কাছে যায়, হীরামনের সাথে কথা বলে, গল্প করে, এবং সত্যি দেখে যে পাখিটা সত্যি দারুণ, দারুণ কথা বলে, অনেক বুদ্ধি তার, অনেক বিচক্ষণতা, এবং রাজা এই পাখির কথা মতোই কি চলে। তখন নাগমতী হীরামনকে বলছে যে, হীরামন, তুই একটা কাজ করিস না, তোর কথা তো রাজা শোনে, তুই রাজাকে একটু বলিস যে আপনার রানী আপনার জন্য অপেক্ষা করে থাকে, আপনি কেন যান না? তাই না? এত সুন্দরী রানী আপনার, আর এই রানীকে রেখে আপনি কেন বাইরে বাইরে ঘুরে বেড়ান? রানীর কাছে যাবেন না? তুই বল হীরামন, আমার মতো সুন্দরী তুই এই ত্রিভুবনে কাউকে দেখেছিস? নাগমতী হীরামনকে বলছে যে, আমার মতো সুন্দরী কি তুই ত্রিভুবনে দেখেছিস? হীরামন বলছে, না রানীমা, আপনার মতো আমি সুন্দরী দেখিনি ত্রিভুবনে, তবে আমি একটি মেয়েকে দেখেছি, তাকে আর আপনাকে যদি পাশাপাশি রাখা যায় তাহলে সে দিন আর আপনি রাত। হীরামন বলছে যে, আপনার মতো সুন্দরী আমি দেখিনি, কিন্তু আমার সাথে এমন একটা মেয়ের পরিচয় আছে, এমন একটা মেয়েকে দেখেছি, সে আর আপনি যদি পাশাপাশি দাঁড়ান তাহলে সে দিন আর আপনি কি রাত। এই কথা শুনে নাগমতী খুবই অপমান বোধ করলো এবং ক্রুদ্ধ হলো, এবং দাসীকে আদেশ দিল, এই বেটা বেয়াদ্দব পাখি এক্ষুনি গিয়ে কি করবি, মেরে ফেল, এক্ষুনি আমার সামনে থেকে নেগে মেরে ফেলবি। আসলে নাগমতীর রাগ কিন্তু এই জন্য না, রাগ অন্য কারণে। রাগের কারণ হচ্ছে, অপমান বোধ তো করেইছে এই কথাটি শুনে, কিন্তু আসলে হীরামন রাজার সাথে যে গল্প করে, এবং এই গল্পে গল্পে সত্যি যদি এমন কোনো মেয়ে থাকে আর এই মেয়ের খোঁজ যদি রাজার কানে যায়, তাহলে কি হবে বলেন তো? ভাইরা আমার, আওয়াজ পকেটে রাখেন না, চিল্লাই কন। এরপরে কি ঘটবে? রাজা যদি কোনো সুন্দরী মেয়ের খবর পায়, তাহলে রাজার দায়িত্ব কি জানেন? বাই হুক অর বাই ক্রুক ওই সুন্দরীকে নিজের কাছে নিয়ে আসা। সুন্দরী মেয়েদের খবর শোনা মাত্রই, এখন বলবেন স্যার রাজারা তো লম্পট, তাহলে বেয়াদ্দব। না, এটি রাজার পৌরুষত্ব, এটি রাজার বীর্যবন্ত। কোনো রাজা কোনো সুন্দরী মেয়ের কথা শুনে তাকে পেতে চাইল না, তার জন্য আগ্রহ করলো না, তাহলে বুঝে নিত প্রজারা যে এই রাজা কি বীর্যহীন রাজা, নিবীর্য রাজা, কাপুরুষ রাজা, হীনবল রাজা। এই রাজাকে মানুষ পছন্দ করতো না। কোন রাজাকে পছন্দ করবে? যে রাজা বীর্যবান, বীর, সুন্দরী মেয়ে দেখলেই যুদ্ধ করে হলেও সেই মেয়েটাকে কি করবে, দখল করে নিয়ে আসবে, জনগণ প্রশংসা করবে, দেখ আমাদের রাজা কি মাল। হ্যাঁ, নাগমতী সেই ভয়ে, সে আশঙ্কায় দাসীকে বলে দিল হীরামনকে নিয়ে গিয়ে মেরে ফেলতে। দাসী হীরামনকে নিয়ে গেল, কিন্তু দাসীরা তো খুবই চালাক, রানীর যারা দাসী বা রাজার আশেপাশে যারা দাসী খাসবাদী খুবই চালাক। জি, তোর এই দাসী চিন্তা করলো, আমি যদি মেরে ফেলি এই পাখিকে, রাজা এসে যখন জানবে পাখিকে মেরে ফেলেছে কে, এই দাসী, তা আমার তো কল্লা যাবে। রানী আদেশ দিয়েছে, রানীকে বকে ঝোঁকে মেরে ধরে হয়তো রাখবে, কিন্তু আমার তো কল্লা কাটা নিশ্চিত। কাজে চালাক দাসী পাখিকে মেরে না ফেলে একটা খাঁচা, একটা বন্দি করে একটা জায়গায় ঢেকে রেখে দিল, যাতে রানী দেখতে না পায়। রানীর আদেশও মানা হলো, আবার রাজার কাছেও খারাপ হবে না। কিছুক্ষণ পরে চলে এলো রাজা রত্নসেন, এসে পাখিকে খুঁজে আর পায় না। খাসমহলে পাখি কই, পাখি নাই কেন?
এবার যারা দারোয়ান ছিল, যারা শাস্ত্রী ছিল, দায়িত্ব ছিল, এইবার সবাইকে লাইন দাঁড় করে মায়ের সাব কেন শুরু করলো, বেটা বেয়াদব, এই পাখি আমার ঘর থেকে যাবে কেমনে? যাওয়ার কথা না, তোরা যে এতজন ছিলি দাস দাসী চাকর বাকর, কি করে গেল, কোথায় গেল? সব কটাকে আজকে ফাঁসিতে ঝুলাবো সব কটা। তখন ওই দাসী এসে বলে দিল, হুজুর আছে, আমি নিয়ে আসছি। তখন দাসী পাখিটাকে নিয়ে এলো। পাখিটাকে নিয়ে এলে রাজা খুব আশ্চর্য হলো যে পাখিকে জিজ্ঞেস করলো, হীরামনকে জিজ্ঞেস করলো, হীরামন কি এমন ঘটলো যে তোকে এভাবে লুকিয়ে রাখলো, কি হয়েছিল তুই বলতো? তো বলছে, হুজুর আমি তো আসলে কিছু বুঝি নাই, আমাকে রানীমা এসেছিল, রানীমা এসে আমাকে নানান কথায় কথায় জিজ্ঞেস করলো যে বলতো তুই আমার মতো কোনো সুন্দরী দেখেছিস কিনা। তো আমি তখন বললাম যে আপনার মতো দেখিনি, তবে আমি একটা মেয়ে দেখেছি যার নাম পদ্মাবতী, সে অনেক সুন্দর। বলছে তাই নাকি, সুন্দর? তো এই সুন্দরের কথা শুনে রানী রেগে গেল। বলছে হ্যাঁ রেগে গেল। কেমন সুন্দর বলতো? হীরামন তো একটু বলতো কেমন সুন্দর। তখন হীরামন ওই যে 324 লাইনে, ওই যে লাইনগুলি দু একটা মারলাম, কিংবা 35 বিশেষে যে লাইন আসলো, ওই লাইনগুলির এই উক্তিগুলি কার সৌন্দর্যের বর্ণনাটা দিয়েছে কে? হীরামন। হীরামন, জি। তাম্বুল রাতুল হইল অধর পরশে, এই উক্তি কার? হীরামন পাখির। পদ্মাবতীর রূপ বর্ণনা প্রসঙ্গে হীরামন 324 লাইনে দেখছেন, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। হীরামন পাখি রাজা রত্নসেনের কাছে এই পদ্মাবতীর কেমন চেহারা এইবার শুরু করলো, পায়ের নখ থেকে কি মাথার সিথি পর্যন্ত রূপের বর্ণনা। পদ্মাবতীর গাল কেমন, গাল গাল এমন, গণ্ডদেশ দেখিয়া তার দাড়িম্ব বিদরে, গণ্ডদেশ দেখিয়া তার দাড়িম্ব বিদরে। গণ্ডদেশ মানে গাল, গাল দেখে কি পাকা ডালিম, ডালিম দেখেছেন? ডালিম কেমন সুন্দর, ডালিমের গাল কেমন? নজরুলের গানে আছে তো, ডালিম গালের লালে। মেয়েরা যারা নাচ টাচ করে দেখবেন কি করে নাচে যায় মেয়েরা, এই গাল এরকম করে লাল লাল দেয় না, একটু লাল দেয় দেখবেন, গালটাকে ডালিম গাল করার জন্য। ডালিম গাল, ডালিমের গাল হলো সবচেয়ে সুন্দর। তো পদ্মাবতীর এই গাল দেখে ডালিম লজ্জায়, ক্ষোভে, ঘৃণায় ফেটে গেছে। ডালিম ফেটে যায় পাকলে। কেন? ওই পদ্মাবতীর চেহারা যেদিন ডালিম দেখেছে, সেদিন ডালিম মনে করেছে আমার এই গাল পৃথিবীতে থেকে লাভ কি, যেখানে পদ্মাবতীর এত সুন্দর গাল আছে, আমার গাল কুৎসিত গাল। এবার লজ্জায় রাগে ফেটে গেছে। লাজে ভইল নীলোৎপল গেলা আতান্তরে, লাজে ভইল নীলোৎপল গেলা আতান্তরে। লজ্জা পেয়ে নীলপদ্ম, নীলপদ্ম পৃথিবীর সবচেয়ে সুন্দর, কবিদের ভাষায়, সাহিত্যিকদের ভাষায় পৃথিবীর সবচেয়ে সুন্দর বস্তু কি? নীলপদ্ম। নীলপদ্ম, এই জন্যই তো কবি নীলপদ্ম 108টি নীলপদ্ম এনে দিতে চেয়েছে না কি? তন্ন তন্ন করে খুঁজেন 108টি নীলপদ্ম। নীলপদ্ম পাওয়া যায় না, দেখা যায় না। কেন দেখা যায় না জানেন? নীলপদ্ম আগে পৃথিবীতে ফুটে ফুটে থাকতো। কেন দেখা যায় না? নীলপদ্ম যেদিন পদ্মাবতীর চেহারা, চোখ চেহারা দেখেছে, সেদিন লজ্জায় অপমানে আত্মহত্যা করেছে, মানে জলের নিচে ডুব দিয়েছে। যেখানে পদ্মাবতীর এত সুন্দর চেহারা ফুটে আছে, সেখানে আমার নীলপদ্মের চেহারা ফুটে থাকার দরকার কি? যেই পৃথিবীতে পদ্মাবতীর মতো সুন্দর চেহারা ফুটে আছে, সেই পৃথিবীতে আমার মতো এত অসুন্দর নীলপদ্মের ফুটে থাকার কোনো মানে হয় না। লজ্জায়, ঘৃণায়, অপমানে কি লাজে ভইল নীলোৎপল গেলা আতান্তরে। গণ্ডদেশ দেখিয়া তার দাড়িম্ব বিদরে, লাজে ভইল নীলোৎপল গেলা আতান্তরে। লাজে ভইল, লজ্জা পাইল, লজ্জা পাইয়া নীলোৎপল নীলপদ্ম গেলা আতান্তরে, জলের গভীরে। লাজে ভইল নীলোৎপল গেলা আতান্তরে, লজ্জা পেয়ে অপমান হয়ে, অপমানিত হয়ে নীলপদ্ম জলের গভীর তলদেশে কি করলো? ডুবে গেল, আর মুখ তোলে না। এই জন্যই তো আমি আমার ডার্লিংকে দেওয়ার জন্য নীলপদ্ম খুঁজে পাই না। ওই বেটি লজ্জায় কি করেছে? ওই যে জলে ডুব দিয়েছে, আর কি ফোটে না। এই কাহিনী শোনার পরে যে সংক্ষেপ করব, অনেকেই বিরক্ত হচ্ছেন, জি শেষ করব। তো এবার কি করলো? এই বর্ণনা শুনে, বর্ণনা যখন শেষ হলো, রত্নসেন মাথার মুকুটটা খুলে এক পাশে ফেলে দিল। কানের কুণ্ডল, রাজাদের বস্ত্র অলংকার থাকতো, কানের কুণ্ডল খুলে ছুঁড়ে ফেলে দিল, গলার মালা ছিঁড়ে ফেলে দিল।
তারপরে শিরস্ত্রাণ খুলে ফেলে দিল, দামি পোশাক ফেলে দিল, পায়জামা ফেলে দিল, গোটা গায়ে ছাই মাখলো, ছাই ছাই। বলছে যে পদ্মাবতীর মতো এত সুন্দরী একটা মেয়েকে যদি পৃথিবীতে না পাই, তাহলে রাজা হয়ে আমার লাভ কি? আর আমার এই রাজ্যের রাজা আর ফকিরের মধ্যে পার্থক্য কি? রত্নসেন বলছে যে আমি রাজা হয়ে লাভ কি? কি লাভ? বুঝলেন? আমি জুয়েল কিবরিয়া, তাই না? এসএসসিতে স্টার মার্কস মেরে দিয়েছি, ইন্টারে 5 ডিভিশন মেরে দিয়েছি, বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করেছি, বিসিএস ক্যাডার হয়েছি তো হয়েছি, জি, হয়ে একটা বিয়ে শাদী করেছি, একটা বউ নিয়ে সংসার করছি, এই তো জীবনযাপন করছি। আমার বন্ধু পাঞ্জু প্রাইমারিতে পড়তে পড়তে পড়াশোনা বাদ দিয়ে, আমার প্রাইমারি স্কুলের বন্ধু পাঞ্জু, সে পাঞ্জু আলী 3, 4, 5 পড়তে পড়তে পড়াশোনা বাদ দিয়ে গ্রামে পান বিড়ির দোকান দিয়েছে, সেও একটা ট্যাপা টুপা গোলগাল বউ নিয়ে সংসার করছে, আমিও করছি। তাহলে পাঞ্জু আর আমার মধ্যে পার্থক্য কি? আমি যে এত কষ্ট করে, তাহলে আমার আলেয়া ভাট পাওয়ার কথা, নাহলে দীপিকা পাড়ুকোন পাওয়ার কথা, অন্তত শাপনুর টাপনুর তো পাওয়ার কথা, তাই না বলেন? তাহলে আমিও এত কষ্ট করে, এত মাল হয়ে, এত পড়াশোনা করে, এত বিশেষ ক্যাডার হয়ে ওই সকিনা নিয়ে ঘর করছি, ট্যাপা টুপা গোলগাল সকিনা নিয়ে ঘর সংসার করছি। তো ভাই, আমার যে পাঞ্জু কোনো পড়াশোনাই করেনি বন্ধু, পান বিড়ির দোকানদারি করে, সেও তো ট্যাপা টুপা গোলগাল বউ নিয়ে কি করছে? সংসার করছে, বাচ্চা কাচ্চা নিয়ে দিন পার করছে। তাহলে আমার এত কষ্ট করে লাভ কি? রত্নসেন বলছে যে আমি যে রাজা, রাজা পদ্মাবতীর মতো এই সুন্দরী মেয়েকে জীবনে চোখেই দেখলাম না, পাওয়া তো দূরে থাক। তাহলে আমার দেশের ফকিরের সাথে আমার পার্থক্য কি? আমি আরে রাজত্ব চাই না, পদ্মাবতীকে যদি পাই তাহলে রাজা হব, না হলে রাজা হওয়ার আমার কোনো কি দরকার নেই। রাজকাজে আমার কাজ কি? রাজা সন্ন্যাসীর বেশ নিল, গায়ে ছাই মাখলো, ঠিক আছে, রুদ্রাক্ষের মালা নিল। এবার এই কাহিনী ছড়ে গেল রাজ্যে। আরো 1600 রাজকুমার, 1600 রাজকুমার ঠিক না, মানে এই রাজ্যের ইয়ং 1600, তারাও রাজার পিছু নিল, রত্নসেনের পিছু নিল। কেন বলা যায় না যে আমাদেরও ভাগ্যে জুটতে পারে এই পদ্মাবতী? রাজা রত্নসেন তো গেলই পদ্মাবতীর খোঁজে, তার পিছনে পিছনে আরো 1600 যুবক পদ্মাবতীর খোঁজে গেল। কারণ আগের যুগে স্বয়ম্বর সভা হতো, স্বয়ম্বর সভা, রাজকুমারীদের বিয়ের দিন ঢাক ঢোল পিটে দেওয়া হতো, যার যার খুশি শেষে টেন্ডার ড্রপ করতে পারবে, মানে ওখানে দাঁড়াতে পারবে, রাজকন্যা ঘুরে ঘুরে যাকে ভাল লাগবে তার গলায় মালা দিবে। এই ধরনের বিয়েকে বলতো স্বয়ম্বর সভা। এরাও চান্স নিল যে যদি আমাদেরকে পছন্দ করে, করতে হতে পারে, কপাল যদি খুলে যায়। 1600 কুমার রাজার পিছু নিল। রাজা রত্নসেন চলে গেল কোথায়? সিংহলে। সাথে নিল কাকে? সুখ পাখি হীরামনকে সাথে নিল। হীরামন সুখ পাখিকে সাথে নিল। হীরামন ওই সিংহলের, তো সিংহল তো কি একটা রাজ্য, নিশ্ছিদ্র রাজ্য, সেখানে প্রবেশ করা যাবে না, একটা রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়া তো যাবে না, সৈন্য সামন্ত দিয়ে ঘেরা। সিংহলের পাশে যে একটি বন, সেই বনে একটা মন্দির ছিল, মহাদেবের মন্দির, শিবের মন্দির। সিংহল রাজ্যের বাইরে সীমানা প্রাচীরের বাইরে একটা জঙ্গল ছিল, সেই জঙ্গলে মহাদেব শিবের মন্দির ছিল। সেই মন্দিরে রাজকন্যা পদ্মাবতী পূজা দিতে আসতো প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে। হিন্দু মেয়েরা যদি থাকেন, শিব পূজা বা লিঙ্গ পূজা, জি, কুমারী মেয়েরা প্রতি চৈত্র মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে একটি পূজা করে, যাকে বলা হয় শিব পূজা বা লিঙ্গ পূজা, শিবের মতো স্বামী পাওয়ার জন্য। তো পদ্মাবতী সেই পূজাটা করতে যেত ওখানে। হীরামন বলল যে এখানে তুমি রাজ্যে যেও না, রাজ্যে গেলে বিপদ হবে। সেই শিব মন্দিরে হীরামন অনুরোধ করলো নায়ক রত্নসেনকে ওখানে থাকার জন্য। নায়ক রত্নসেন সেখানে থাকতে শুরু করলো, সাধনা করে, ধ্যান করে, আর পদ্মাবতীর জপ করে। সুখ পাখি হীরামন উড়ে গেল সিংহল রাজ্যে সখীর কাছে, বান্ধবীর কাছে। অনেক দিন পরে এই সুখ পাখিকে পেয়ে কে পদ্মাবতী তো আবেগে আপ্লুত হয়ে গেল, ওরে, তাই না? দুই বান্ধবী, প্রাইমারি বান্ধবীর সাথে যদি দেখা হয়, তাই না? মেয়েরা কেমন লাগবে বলেন? জি,
ওরে বুবু, ওরে তুই কি হয়েছিস, ওরে আল্লাহ তো কতদিন দেখিনি, ওরে আল্লাহ যা আমার কলি যায়, তাই না এরকম। জি। তো এবার সুখ পাখি বলছে, সখী আমি কিন্তু একা আসিনি, তোমার জন্য আমি কি একটা মাল নিয়ে এসেছি, মাল। সে তাই না, কেউ হ্যাঁ, আমি তোমাকে কথা দিয়েছিলাম যে তোমাকে আমি ভালো একটা জিনিস খুঁজে দিব, আমি তোমার জন্য একটা রাজকুমার নিয়ে এসেছি, রাজকুমার। এরকম সুন্দর চেহারা, এরকম চোখ, এরকম নাক, এরকম ঠোঁট, এরকম কি ফিগার, সালমান খানের মতো। পামপট্টি দিয়ে রত্নসেন সম্পর্কে পামপট্টি দিল কার কাছে? পদ্মাবতীর কাছে। পদ্মাবতীর মনের একটা ভালো লাগা তৈরি করে দিল, এটাকে বলে পূর্ব রাগ। মনে আছে পূর্ব রাগ, অর্থাৎ কাউকে দেখার আগে কারো মুখে শুনেই, কারো মুখে অন্য কারো কথা শুনে শুনে যে ভালো লাগা। বান্ধবীর কাছে তার খালাতো ভাইয়ের কথা শুনলেন, বুয়েটে পড়ে, খুব ভালো স্টুডেন্ট, খালাতো ভাই, তাই না, আকাশ নাম, শুনে কিন্তু আকাশ ভাইয়ের প্রতি ভালো লাগা তৈরি হয়েছে। পূর্ব রাগ, দেখা হওয়ার আগে অন্য কারো কাছে শুনে কারো প্রতি যে আকর্ষণ, তাকে বলা হয় কি পূর্ব রাগ। কি করলো ওই হীরামন পাখি পদ্মাবতীর মধ্যে রত্নসেন সম্পর্কে কি ভালো ভালো প্রশংসা করে পূর্বরাগ জন্মিয়ে দিল। তারপর নির্ধারিত সময়, নির্ধারিত দিনে, শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে চৈত্র মাসের, সেই পদ্মাবতী চলে গেল সে শিব মন্দিরে পূজা করতে। সৈন্য সামন্ত সখী টুখি নিয়ে গেল, সবাই মন্দিরের বাইরে থাকলো, মন্দিরের বাইরে। আর পদ্মাবতী ঢুকলো মন্দিরে, ঢুকে শিব পূজা করবে। পাশে দেখে সন্ন্যাসী সাধু বাবা, আগে জানে কিন্তু হীরামন বলে দিয়েছে সাধুর বেশে আছে তোমাকে পাওয়ার জন্য। এবার সাধুর সামনে গেল, সাধু বাবা মানে আমাদের ওই যে রাজা রত্নসেন, যেই না গেল, আর এই সাধু বাবা যেই আমাদের এই পদ্মাবতীকে দেখলো, তাকানো দৃষ্টি মাত্রেই কি, তাকানো মাত্রই চিৎপটাং অজ্ঞান। পদ্মাবতী কি আর করবে, সখীদের বলল যে সাধু তো হ্যাঁ এতদিন যার আশায় ছিল সেই ফল হাতের কাছে পেয়ে তো অজ্ঞান হয়ে গেল। তো তাকে বললো যে পানি টানি দিয়ে সুস্থ করো। পদ্মাবতী চলে গেল। অন্যান্য 2-4 জন সখীরা মিলে কি করলো, চোখে পানি টানি ছিটে রত্নসেনের জ্ঞান ফিরলো। রত্নসেন জ্ঞান ফিরলো, রত্নসেন বললো আমি কোনো বাধা মানবো না, আমি যাবই। সিংহলে ঢুকে পড়লো সন্ন্যাসীর বেশে, সাধুর বেশে ঢুকে পড়লো এবং বলল অনুচরদের, শান্তিদের, যে আমি রাজার কাছে যাব। কেন? গান্ধর্ব সেনের সাথে দেখা করব। আমি একটা গুরুত্বপূর্ণ খবর নিচ্ছি, রাজ্যের একটা অমঙ্গল আছে, আমি হচ্ছি ত্রিকালজ্ঞ, আমি রাজাকে জানাবো। রাজার কাছে গেল, রাজার হাত হস্ত গণনা করলো, বলছে রানীর হাত হস্ত গণনা করতে হবে, রানীর হস্ত গণনা করলো। এরপর বলছে রাজকন্যার হস্ত গণনা করতে হবে, রাজকন্যার হস্ত গণনা করলো। রাজা রানীর হস্ত গণনা অল্প একটুতে হয়ে গেল। রাজকন্যার হস্ত গণনা করতে গিয়ে যেই না হাত ধরেছে আর যেই না চোখের দিকে তাকিয়েছে, রাজকন্যার যেই চোখের দিকে তাকিয়েছে, আর চোখের দিকে তাকালে কি হবে বলেন তো, এই যে চোখের সাগরে যে ডুবে যাবে, এই বেটা আর কি উঠতে পারবে না, এই তাকিয়ে আছে, ডুবে গেছে, হারে গেছে। রাজার সন্দেহ হয়েছে, বেটা তো লুচ্ছা আছে, বেয়াদ্দব আছে, আমার হাত ধরলো, ধরে একটু দেখে ছেড়ে দিল, রানীর হাত ধরে, আরে রাজকন্যার হাত ধরে চোখের দিকে তাকিয়ে আর ছাড়েই না। এইবার ধরে ফেললো যে বেটা ভণ্ড সাধু, এইবার তার ফাঁসি শুলে চড়ানো হবে, আদেশ দেওয়া হবে, শুলে চড়াবে, এটাকে শুলে চড়ানো হবে। হঠাৎ করে ওই যে পাখি হীরামন এসে বলে দিল, হুজুর এটা আপনার জামাইকে আপনি শুলে চড়াচ্ছেন। রাজা গন্ধর্ব সেন আরো রেগে গেল, এই বেটা বেয়াদ্দব পাখি, তুই আবার এসছিস, ওটা বেয়াদ্দব পাজি নসার, তোকে আমি রাজ্য ছাড়া করেছি, তুই আবার এসছিস এসব আজে বাজে কথা বলতে। বলছে হুজুর আমি আজে বাজে কথা বলছি না, যদি সত্য না হয় আপনার মেয়েকে জিজ্ঞেস করেন, সত্য না হলে আপনি ওনার সাথে আমাকে শুলে চড়িয়েন, এটা আপনার জামাইকে শুলে চড়ালে আপনারই দুঃখ হবে। পদ্মাবতী পাশে জিজ্ঞেস করা হলো, তুমি কি এই চেনো, ওনাকে চেনো? কিছুই বললো না। পদ্মাবতী মাথা নিচু করে থাকলো। বুঝে ফেললো রাজারা জ্ঞানী হন, মৌনতা সম্মতির লক্ষণ। যদি না চিনতো তাহলে তো বলতো না আমি চিনি না, বেয়াদ্দব লোক আমার হাত ধরেছে বা আমার সাথে খারাপ আচরণ করেছে। যখন রাজকন্যা কিছুই বললো না, মাথা নিচু করে থাকলো, রাজা বুঝে ফেললো এবং পরিচয় নিয়ে জানলো যে আসলে সাধারণ কোনো মানুষটা, সাধু সন্ন্যাসী না, বন্ড নাকি, এটি গোহারির রাজা রত্নসেন। তখন তার গায়ের কালিটালি ধুয়ে ভালো পোশাক পরিয়ে, বস্ত্র পরিয়ে পদ্মাবতীর সাথে বিয়ে দেওয়া হলো এবং সিংহলে একটি রাজপ্রাসাদ বানিয়ে দেওয়া হলো। সেখানে তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। না কাহিনী শেষ না, কাহিনী শুরু। জি, কাহিনী এখনো শুরু হয়নি আসলে। জি, বিরক্ত হলে আমাকে ছেড়ে চলে যাবেন, পরে পারলে দেখবেন, না হলে না দেখবেন। জি, এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়, রত্নসেন আর পদ্মাবতী সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।
কাহিনী শেষ না? ওই যে স্ত্রী নাগমতি, নাগমতি যে আছে রাজ্যে, আছে না, রাজ্যে আছে না? তো সেই রাজ্যে নাগমতি দিন যায়, মাস যায়, বছর যায়, স্বামীর জন্য অপেক্ষা করে আছে। স্বামী আসে না, আসে না। স্বামী একটা সুন্দরী মেয়েকে খোঁজ পেয়েছে, তাকে আনতে গেছে, সেটা তো স্বাভাবিক, রানীর কিছু করে না, কিন্তু নিয়ে তো আসবে, কিন্তু আসে না। পাশের অনেক রাজারা, অনেক রাজকুমাররা, অনেক কি মন্ত্রী টন্ত্রীরা কি করে, নাগমতিকে প্রলুব্ধ করতে চায়, ভোগ করতে চায়, তাকে বুঝায় যে রত্নসেন তোর পদ্মাবতীকে নিয়ে পেয়ে গেছে, আর আসবে না, তুমি যৌবন কেন নষ্ট করছো, যৌবনের জল শুকায় গেলে আর কি হবে ফল। নাগমতিকে প্রলুব্ধ করে, কিন্তু নাগমতি সায় দেয় না, তার সতীত্ব রক্ষা করে স্বামীর জন্য কি করে, সে অপেক্ষা করতে থাকে। অপেক্ষা করতে করতে না খেয়ে থাকে, গোসল করে না, ওই যে বিরহ, বিরহ, খায় না, গোসল করে না, জামা কাপড় চেঞ্জ করে না, রাতে ঘুমায় না, সারাদিন স্বামীর অপেক্ষায় থাকে। পাতিব্রত্য এটাকে বলা হতো প্রাচীন সাহিত্যে কি, পতি যা খুশি তাই করুক, পতি তো পরম দেবতা, পতি যা খুশি তাই করুক, কিন্তু সতী নারীর পতি ছাড়া কোনো কি গতি নাই। একসময় অসুস্থ হয়ে পড়লো, মৃতপ্রায় হয়ে পড়লো, মৃত্যুশয্যায় চলে গেল। তখন এই রাজ্যের একটা পাখি উড়ে চলে গেল সিংহলে। সিংহলে উড়ে গিয়ে হীরামন পাখিকে খবর দিল যে তোমার যে ওই আগের রাজ্যে তুমি ছিলা, সেই রাজ্যের রাজা আচ্ছা, একটু ভুল করেছে, আমি বারবার মাথার মধ্যে আনার চেষ্টা করছি। এই রাজ্যটার নাম হচ্ছে চিতোর রাজ্য। শিক্ষার্থী বন্ধু একটু দুঃখ প্রকাশ করছি আমি, রত্নসেনের রাজ্যটার নাম গোহারি না, চিতোর। চিতোর, জি, একটু মিস্টেকটা ঠিক করে নেন, বয়স হয়ে গেছে তো মাঝে মাঝে একটু মিস্টেক করে ফেলে। যে চিতোর রাজ্য, রত্নসেন কোন রাজ্যের রাজা, গোহারি বলেছিলাম, কেটে দেন, চিতোর রাজ্যের রাজা। তো পাখি কি বলছে, তোমাদের যে চিতোর রাজ্য ছিল, তুমি আগে যে ছিল, সে রাজ্যে রানী নাগমতি সে কি মৃত্যুশয্যায় চলে গেছে, এই রাজাকে খবরটা দিও। রাজা রত্নসেনকে খবর দিল সুখ পাখি যে না, রানী নাগমতি মৃত্যুশয্যায়। এবার রত্নসেনের মনে পড়লো যে ও তাই তো, আমার তো স্ত্রী আছে, বুঝলেন নাই, নতুন বউ পেয়ে আগের বউয়ের কথা মনে নাই, এবার খবর পেয়ে মনে পড়লো, ওহো তাই তো, আমার যে একটা বউ আছে। এবার রানীকে জানালো, পদ্মাবতীকে জানালো। পদ্মাবতীকে জানালে পদ্মাবতী বললো যে ঠিক আছে, অবশ্যই তুমি তো যাবে, তোমার স্ত্রীর কাছে যাবে, সমস্যা নেই। আগের যুগে রানী যারা হতো তাদের মন অনেক বড় থাকতো, উদার, তারা জানতো যে রাজাদের একাধিক বউ থাকবে, এটি কিন্তু অপরাধ না, কোনো মানে পাপ না, এবং এটির জন্য রাজাকে কোনো দোষারোপ করতে হবে না। জি, কিন্তু রত্নসেন শ্বশুরের কাছে বললো যে আমার রাজ্যের জনগণ আমার জন্য অধীর হয়েছে, অস্থির হয়েছে, এবং রাজ্য আমি ছাড়া চলছে না, কাজেই আমাকে আদেশ করুন, আমি রাজ্যে যাব। শ্বশুর বললেন তথাস্তু। হাতি ঘোড়া লোক লস্কর সোনাদানা গজমতি সুনি পান্না দিয়ে, অনেক দাস দাসী দিয়ে রত্নসেনকে পদ্মাবতীকে সাথে দিয়ে রাজ্য চিতোরে পাঠিয়ে দেওয়া হলো। অতঃপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো, সুখে শান্তিতে। জি, রাজা রত্নসেন, রানী নাগমতি আর কি পদ্মাবতী সুখে শান্তিতে বাস করতে লাগলো। রাজ্যের প্রজারা আরো খুশি যে যাক, আমাদের রাজা মাল পদ্মাবতীকে নিয়েছে, প্রজাদের গর্ব। রাজার গর্ব মানে কি, প্রজাদের গর্ব, বুঝতে পারলেন? প্রজারা দারুণ খুশি যে আমাদের রানী খুবই সুন্দরী। একজন অখুশি, একজন, তার নাম রাঘব সেতন। চরিত্রগুলি মনে রাখবেন, কে? রাঘব সেতন। চিতোর রাজ্যের একজন পণ্ডিত, চিতোর রাজ্যের একজন মহাপণ্ডিতের নাম হচ্ছে রাঘব সেতন। এই রাঘব সেতন শুনেছে যে নতুন রানী পদ্মাবতী পরমা সুন্দরী। এই ব্যাটা একটু আমার মতো টাইপের একটু সুন্দরী মেয়ের কথা শুনলে একটু দেখতে ইচ্ছা করে, মাথা ঠিক থাকে না আর কি, হ্যাঁ, একটু আমার মতো একটু বদ টাইপের। তো যখন শুনলো যে রানী এত সুন্দরী, কিন্তু রানীকে তো দেখা যায় না, কেন? রানীরা যেখানে থাকেন সেখানে প্রবেশ সকল পুরুষ, কোনো পুরুষেরই প্রবেশ সেখানে নাই। রানীদের অন্দরমহলে শুধু দাসীরা যেতে পারবে, 7টি মহল পার হয়ে রানীদের অন্দরমহল থাকে, সেখানে কোনো ছেলে মানুষ প্রবেশ করতে পারে না। রানীরা সচরাচর কি বাইরেও আসে না, কখনো দেখেনি। খুবই শখ যে রাজা রত্নসেন যদি পুরো পদ্মাবতীকেই পায়, সব কিছুই পায়, চোখ নাক ঠোঁট কান, তো আমরা কি একবার দেখতেও পাবো না? রাঘব সেতন যেহেতু পণ্ডিত, তার গর্ব অহংকার, আমি এত বড় পণ্ডিত, আমার তো একটা কোঠা আছে, তাই না? ভাই যদি পাই 16 আনা, আমি কি পাবো না? দেবর বলছে 12 আনা ছাইড়া দিলাম, পাবো তো 4 আনা। হ্যাঁ,
আগের যুগের দেবররা ভাবতো যে ভাই যদি পাই 16 আনা আমি কি পাবো না, 12 আনায় ছাইড়া দিলাম, পাবো তো 4 আনা। রাঘব সেতন মাছ আমি 12 আনায় ছেড়ে দিলাম, 4 আনা একটু দেখার তো সৌভাগ্য হবে আমার। কিন্তু রাজা কখনোই দেখতে দেয় না। রাঘব সেতন বুদ্ধি করলো, পণ্ডিত যে পণ্ডিত চালাক, একদিন দাসীদের বেশ নিল। দাসী, আগে যুগে দাসীরা নিকাব পরে থাকতো, নিকাব নিকাবে ঢাকা থাকতো, চোখ দুটো খোলা, নিকাব পরে থাকতো। দাসী নিকাব পরে, বোরখার নিকাব পরে দাসী সেজে চলে গেল কোথায়? অন্দরমহলে, রানী পদ্মাবতীর কামরায় গিয়ে দরজাটা একটু ফাঁক করে ভাবছে একটুখানি দেখে কি করে চলাবে। দাসী হয়ে ঢুকেছে, কেউ তার ভাবছে না, দাসী মেয়েদের রূপ ধরে গেছে। পদ্মাবতীর কামরায় গিয়ে দরজাটা একটু ফাঁক করে, পর্দাটা একটু ফাঁক করে পদ্মাবতীর দিকে তাকিয়েছে। পদ্মাবতীর দিকে যেই তাকিয়েছে আর ওই যে 33,000 ভোল্ট ঝালাক পদ্মাবতীর রূপের যে ঝালাক, এই ঝালাক এসে চোখে লেগেছে। আর লাগলে কি হবে বলেন তো? চিৎপটাং হয়ে পড়ে গেছে। তখন পদ্মাবতী বলছে, দেখ তো কোন দাসী পড়ে গেল, মাথা টাথা ঘুরে কি হয়েছে? তো অন্য দাসীরা গিয়ে দেখে সত্যি তো একটা দাসী পড়ে গেছে। এবার মাথায় পানি টানি ছিটাবে, নিকাব খুলে দেখে দাসী না, দাসা, এবং ছোটখাটো দাসা না, মহাদাসা, রাঘব চেতন দাসা। এবার রুটে গেল যে রাঘব চেতন এই পণ্ডিত কি ঢুকেছে রত্ন রানী পদ্মাবতীর কামরায়। এইবার এটা একটু অপরাধ, মারাত্মক অপরাধ। বিনা অনুমতিতে রানীর কামরায় কোনো ছেলেমেয়ে ঢুকলে তার শাস্তি ডাইরেক্ট কি? কতল, একদম ডাইরেক্ট কতল। তো রত্নসেন রাঘব চেতনকে কতল না করে বলে, তোমাকে ক্ষমা করে দিলাম, কতল করলাম না, কিন্তু তুমি আমার রাজ্যকে দীর্ঘদিন ধরে সার্ভিস দিয়েছো, সেবা দিয়েছো, কিন্তু তুমি আমার এই রাজ্যে থাকতে পারবে না, এক্ষুনি রাজ্য থেকে বেরিয়ে যাও। প্রচন্ড অপমান করে রাজ্য থেকে বের করে দিল। রাঘব চেতন চলে গেল কোথায়? দিল্লির বাদশাহ কে? আলাউদ্দিন খিলজি। দিল্লির বাদশার নাম কি? আলাউদ্দিন খিলজি। দিল্লির বাদশাহ আলাউদ্দিন খিলজির দরবারে চলে গেল। কেন চলে গেল? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে, বলে গেল রাঘব চেতন যে আমি দেখার জন্য এত পাপ অপরাধ হলো, তুমি পুরোটাই নিচ্ছ, তোমাকে আমি পদ্মাবতীকে পাওয়াচ্ছি। দাঁড়ো। রাঘব চেতন বলে গেল মনে মনে যে আমাকে যে অপমান করলে সমস্ত শাস্তি তোমাকে আমি দিচ্ছি। দিল্লির বাদশাহ আলাউদ্দিন খিলজির দরবারে গিয়ে প্রার্থনা করলো, সাক্ষাৎ প্রার্থনা করলো। আলাউদ্দিন খিলজি দিল্লির, গোটা ভারতবর্ষের দিল্লির বাদশাহ, আর চিতোর বা অন্যান্য ছোট ছোট রাজ্য। তো এই ছোট রাজ্য চিতোরের একজন পণ্ডিত বা সভাসদ এসছে দিল্লির বাদশাহ আলাউদ্দিন খিলজির সাথে দেখা করার জন্য। তো বাদশাহ এক সময় তার সিরিয়াল এলো, তাকে সময় দিলেন দেখা করার জন্য। দেখা পেলেন। তো রাঘব চেতন আলাউদ্দিন খিলজির সাথে দেখা করে বলছে যে আপনি আবার কিসের বাদশাহ? আপনাকে আমরা বাদশাহ বলে মানি না। আপনি একটা বাদশাহ হলেন? আলাউদ্দিন খিলজি তো বলে কি বেটা বেয়াদ্দব, এই বেটা বেয়াদ্দবকে এক্ষুনি কারারুদ্ধ কর। বলছে হ্যাঁ অবশ্যই। আপনিও কিসের বাদশাহ? আপনার দরবারে কোনো সুন্দরী মেয়ে নাই, আপনারা হেরেমে কোনো সুন্দরী মেয়ে নাই। আলাউদ্দিন খিলজি বলছে কি বলো, আমার হেরেমে এত হাজার হাজার সুন্দরী মেয়ে আছে, যে তুমি বলো একটা। বলছে হ্যাঁ, আমাদের যে নতুন রানী পদ্মাবতী, এই পদ্মাবতীর কাছে আপনার রানীরা কিছুই না। আমাদের রানী পদ্মাবতী এতই সুন্দর, আর আপনার রানীর এত সুন্দর চেহারা না, কাজে আপনি আবার কিসের বাদশাহ? এবং দেখেন ইকুয়েশন দেখেন, সবচেয়ে সুন্দরী রানী থাকবে কার? সবচেয়ে যে বড় বাদশাহ তার কাছে। যার কাছে সুন্দরী কোনো রানী নাই সে আবার কিসের বাদশাহ? আন্দাজে ভুয়া বাদশাহ। সুন্দরী নারীর অধিকার পাওয়া বা সুন্দরী নারীকে নিজের কবজায় রাখা, এটি রাজার শ্রেষ্ঠত্ব। তো দিল্লির বাদশাহ কি বলো, তোমার ওই চিতোর রাজ্যের রানী আমি জানি তো, নাগমতি, সে তো আমি দেখেছি, তো আমার রানীর কাছে কিছুই না। বলছে না, আমাদের নতুন রানী পদ্মাবতী পরমা সুন্দরী। সৈন্যদের আদেশ দিলে বেটা রাঘব চেতনকে বন্দি করে রাখ, আর দূত পাঠিয়ে চিতোরে গিয়ে দেখে আয় নতুন রানী সত্যি কেমন। যদি সত্য হয় তাহলে বেটাকে ছাড়বো, মিথ্যা হলে বেটার গর্দান কাট। দূত গেল, গিয়ে দেখতে পায়নি, কিন্তু শুনে এসেছে সত্যি হুজুর, শুনলাম লোকমুখে যে নতুন রানী পদ্মাবতী পরমা সুন্দরী, অতীব সুন্দরী। এবার রাজা রাজদূত পাঠালেন। রাজদূত আগে পাঠিয়েছিল গুপ্তচর, এবার রাজদূতের এক হাতে তরোয়াল পাঠালো, বেড়ি পাঠালো, আর এক এতে চিঠি পাঠালো। আলাউদ্দিন খিলজি রত্নসেনের কাছে চিঠি পাঠালো। চিঠি কি? যে তোমার যে নতুন রানী পদ্মাবতী তাকে আলাউদ্দিন খিলজির দরবারে অতি সত্বর পাঠিয়ে দাও।
অতি সত্বর দিল্লির বাদশাহ আলাউদ্দিন খিলজির দরবারে তোমার নতুন রানীকে পাঠিয়ে দাও। নিচে লেখা আছে পুনশ্চ, চাইলে তুমি কয়েকদিন পরে আবার ফেরতও নিতে পারবে। আলাউদ্দিন খিলজি কি লম্পট না, দুশ্চরিত্র না, এটি ট্র্যাডিশন। বড় বাদশাহ আলাউদ্দিন খিলজি, দিল্লির বাদশাহ, ছোট ছোট রাজ্যের রাজাদের কাছ থেকে মাঝে মধ্যে কি কাউকে চেয়ে পাঠালে তার কাছে পাঠাবে, এটাই নিয়ম। দিল্লির বাদশার অধীনেই তো এই সমস্ত ছোট রাজ্যের রাজারা, কাজে কাউকে কোনো সুন্দরী মেয়েকে চেয়ে পাঠালে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে কি বাধ্য থাকিবে। জি, দিল্লির বাদশা পাঠালো, আর যদি না শুনে তাহলে একটা তো আলাউদ্দিন খিলজির এই প্রস্তাব রত্নসেন প্রত্যাখ্যান করলো। প্রত্যাখ্যান যখন করলো, আলাউদ্দিন খিলজি ক্রুদ্ধ হলো, ক্ষিপ্ত হলো দুটো কারণে, এবং সে বুঝে ফেলো নিশ্চয় রানী অনেক সুন্দরী, পদ্মাবতী যে অনেক সুন্দরী তাতে কোনো সন্দেহ নেই, কেন কারণ রাজা পাঠায়নি। আর দিল্লির বাদশার আদেশ অমান্য করা এটা বিদ্রোহ করা, কাজেই দিল্লির বাদশাহ কি করলেন, আলাউদ্দিন খিলজি চিতোর রাজ্যে আক্রমণ করলেন। চিতোর রাজ্যকে আক্রমণ করলেন, রত্নসেন রাজা আক্রমণ করলেন। রত্নসেনের সাথে দিল্লির বাদশাহ আলাউদ্দিন খিলজির যুদ্ধ চললো। দিল্লির বাদশাহ বিশাল বাদশাহ, তার লক্ষ লক্ষ সৈন্য। আলাউদ্দিন চিতোর রাজ্যের রত্নসেন, সে ছোট রাজ্যের রাজা, কিন্তু হিরো যে আমাদের কাহিনীর হিরো, নায়িকাকে বাঁচাবে, কাজে ছোট রাজ্য হলেও কম সৈন্য হলেও তার যুদ্ধ কৌশল, পারদর্শিতা, বীরত্ব দিয়ে আলাউদ্দিন খিলজির সাথে কি সমানে সমান লড়াই করতে লাগলো। উভয় পক্ষে প্রচুর হতাহত হলো, কিন্তু কেউ জয় পরাজয় হলো না। এদিকে অন্যদিকে দিল্লির বাদশাহ এদিকে যুদ্ধে রত, এই ফাঁকে দিল্লি আক্রমণের পরিকল্পনা করছে শত্রুরা। ইতিহাস আসলে কাহিনী বলা খুব মুশকিল ইতিহাস না জানলে। দিল্লির বাদশাহ এদিকে এই চিতোর নিয়ে ব্যস্ত, চিতোর আক্রমণ করছে সৈন্য টন্য নিয়ে দিল্লির বাদশাহ, আর দিল্লির রাজ্যটা কি ফাঁকা। তাহলে দিল্লির বাদশাদের বা মোগলদের কি শত্রুরা আছে না? শত্রুরা চিন্তা করলে এই তো সুযোগ, দিল্লির বাদশাহ ওদিকে চিতোরে আছে সৈন্য নিয়ে, এই ফাঁকে দিল্লি আক্রমণ করতে হবে, তাহলে কেল্লা ফতে। দুধ গিয়ে খবর দিল আলাউদ্দিন খিলজিকে, হুজুর শত্রুরা দিল্লির দিকে আগাচ্ছে, দিল্লি কিন্তু অরক্ষিত, দিল্লি কিন্তু যে কোনো সময় দখল করে নেবে শত্রুরা। আলাউদ্দিন খিলজি চিন্তা করলো যে এত মহাবিপদ, দিল্লি তো হারানো যাবে না, বুঝেন নাই? আমের লোভে ছালা হারানো যাবে না, ছালা থাকলে আম কুড়ানো যাবে, ছালাই নাই। সামান্য একটা মেয়ের জন্য, নারীর জন্য পুরো দিল্লি হারাবো, দিল্লির যদি রাজত্বই হারায় তাহলে তো এটাও পাবো না। দিল্লির রাজত্ব থাকলে তো হয়তো পাওয়ার সুযোগ থাকবে, রাজত্ব যদি হারায় তাহলে তো ঝামেলা। কাজেই চিতোরের রত্নসেনের কাছে একটা সন্ধির প্রস্তাব পড়লো আলাউদ্দিন খিলজি, দেখো তুমি তোমার এই স্ত্রীকে যে পাঠাবা না, এর জন্য যখন এতই স্ত্রী রক্ষার জন্য যখন এতই তুমি প্রাণপণ করেছো, ঠিক আছে যাও, তোমার স্ত্রী আমি চাই না আর, কিন্তু তুমি ওর বশ্যতা স্বীকার করো। আলাউদ্দিন খিলজির বশ্যতা স্বীকার করো। রত্নসেন বলছে, আমি তো আপনার বশ্যতা হুজুর আগেও স্বীকার করেছি, এখনো স্বীকার করছি, ভবিষ্যতে স্বীকার করবো। বশ্যতা স্বীকার করতে আমার সমস্যা নেই, আপনাকে খাজনা দিব, ট্যাক্স দিব, কর দিব, আপনার মতো সবই চলবো, কিন্তু স্ত্রী দিব না। বলছে স্ত্রী দিতে হবে না, তোমার স্ত্রী তুমি রাখো ভাই, তুমি আমার বশ্যতা স্বীকার করো। বলছে হুজুর তথাস্তু। এবার রত্নসেনের কি যেন একটা হঠাৎ মনে হলো, বললো যে হুজুর আপনি এত দূর থেকে আমার রাজ্যের কাছে এসেছিলেন, দিল্লির বাদশাহ আপনি, তো এসে চলে যাবেন, তো একটু আমার দরবারে একটু আতিথেয়তা দিব আপনাকে। চিতোর রাজ্যে এসেছেন আপনি, দিল্লি থেকে এত দূর যুদ্ধ করলেন, এতদিন আপনাকে যুদ্ধের যদি সন্ধি হলো, আপনি একটা দিন শুধু আমার এই দরবারে আসবেন, আপনাকে একটু আতিথেয়তা, একটু খেদমত করব। ঠিক আছে, আলাউদ্দিন খিলজি চিতোরের খাস কামরায় তাকে রাখা হলো। 100টা সুন্দরী দাসী, 100টা সবচেয়ে সুন্দরী দাসী বেছে বেছে দেওয়া হলো তার সেবায়। কেউ হাত টেপে, কেউ পা টেপে, কেউ শরীর টেপে, কেউ আঙ্গুর টেপে মুখে, কেউ সারাব টেপে ইত্যাদি। সেই দাসীরা মহা খুশি। আলাউদ্দিন খিলজি দিল্লির বাদশার গা হাত পা টিপতে পেরে দাসীরা মহা আনন্দিত, কারণ সব দাসীর কপালে আলাউদ্দিন খিলজির হাত পা টেপা সৌভাগ্য কি হয় না। দাসীরা গিয়ে আবার অন্য দাসীদের কাছে গল্প করছে, ওরে আল্লাহ আলাউদ্দিন খিলজি কি সুন্দর, কি স্মার্ট, কি হ্যান্ডসাম, ওরে আল্লাহ গল্প করছে। অন্য দাসীরা খেপছে, হ্যাঁ, কারণ তাদের সুযোগ হয়নি, সবচেয়ে সুন্দর 100 জনকে দেওয়া হয়েছে। এইভাবে কথায় কথায় কথাটা চলে গেল পদ্মাবতীর কাছে। পদ্মাবতীও শুনেছে দিল্লির বাদশাহ আলাউদ্দিন খিলজি এসেছে, তারও একটু শখ দিল্লির বাদশাহ কেমন তাকে দেখবে। সোমালিয়ার যে রানী, সোমালিয়ার, নাইজেরিয়ার, কঙ্গোর, সাদ, জায়রের যে রানী, সে যদি শোনে যে আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন এসছে,
দেখার কৌতূহল হবে না? সাদ বা কঙ্গো বা জায়ার কিংবা সোমালিয়ার রানী যদি শোনে যে তার রাজ্যে আমেরিকার প্রেসিডেন্ট কিংবা রাশিয়ার প্রেসিডেন্ট, তাই না, কিংবা ফ্রান্সের প্রেসিডেন্ট এসছে, ফ্রান্সের স্মার্ট প্রেসিডেন্ট এসছে, তাহলে দেখার আকর্ষণ হবে কিনা? পদ্মাবতীর আকর্ষণ। দিল্লির বাদশাহ মানে কিন্তু বিশাল ব্যাপার। পদ্মাবতীর সকল দিল্লির বাদশাহ কেমন একটু দেখবে। দিল্লির বাদশাহকে দেখতে গেল চুপ করে দাসীদের সাথে। দিল্লির বাদশাহ যে রুম আছে খাস কামরায়, সেখানে গেল, গিয়ে ভাবছে পর্দাটা একটু কি খুলে তাকিয়ে চলে আসবে। পর্দা যে একটু সরিয়েছে, আর ওই যে চেহারার যে ঝালাক ঝালাক আছে না, সেই ঝালাক গিয়ে আলাউদ্দিন খিলজির চোখে লেগেছে একটু। আর যেই না লেগেছে, তাকিয়েছে আলাউদ্দিন খিলজি, আর তাকানো মাত্রই কি ই করে ওই 33,000 ভোল্টের শক খেয়ে অজ্ঞান হয়ে গেছে। যারা দাসীরা পাশে পাশে আছে তারা তো বোঝে না যে কি ব্যাপার, আলাউদ্দিন খিলজি অজ্ঞান হয়ে গেল কেন। পাখার বাতাস করতে আসি, আঙ্গুর টিপতে আসি, সারাবও টিপতে আসি, শরবতও টিপতে আসি, হাত পাও টিপতে আসি, হঠাৎ করে বাদশা জ্ঞান হারিয়ে গেল। ওনার বোঝেনি যে এর মধ্যে কি কাম হয়েছে। যাক, পানি টানি সিটি, এবার আলাউদ্দিন খিলজি জ্ঞান ফিরল। ফিরে তার সাথে ছিল রাঘব চেতন। ওই যে রাঘব চেতন হলো তার দিল্লির আলাউদ্দিন খিলজির কি সামসা দাস। আলাউদ্দিন রাঘব চেতনকে যেহেতু বের করে দিয়েছে চিত্তরের রাজা, রাঘব চেতন আলাউদ্দিন খিলজি রাঘব চেতনকে তার চাকর হিসেবে তার সাথে রেখে দিয়েছে। অনুচর বলা হয়, রাজাদের অনুচর। এবার উঠে রাঘব চেতনকে এক থাপ্পড়। তা রাঘব চেতন বলছে, হুজুর, রাঘব চেতন বুঝতে পেরেছে কেন অজ্ঞান হয়েছে, একজনই বুঝতে পেরেছে, রাঘব চেতন। তো রাঘব চেতন বলছে, কি হুজুর, বলেছিলাম না কি, আমার কথা তো বিশ্বাস হয়নি, বলেছিলাম। এবার রাজা বলছে, এক থাপ্পড়, বেটা বেয়াদ্দপ হারামজাদা শয়তান, তুই তো ভালো করে বলিসনি, তুই যা বলেছিলি এ তো তার চেয়ে অনেক ভালো, তুই তো 100 ভাগের 1 ভাগও বলিসনি, বেটা বেয়াদ্দপ, তুই যদি তখন ভালো করে বলতি তাহলে আমি সন্ধি করবো কেন? কোনো সন্ধিবন্ধি হবে না, আমার দিল্লির বাদশার দরকার নাই, দিল্লি যে খুশি সেই নিক, পদ্মাবতীকে আমি পাবো না, এত সুন্দর একটি মেয়েকে চিতরের রাজা ভোগ করবে, আর আমি দিল্লির বাদশাহী থাকবো, আমি ঘোড়ার ডিম খাবো, কচু খাবো, দিল্লির বাদশাহী আমার দরকার নেই, দিল্লি যার খুশি সে নিক, আমি পদ্মাবতীকে চাই, পদ্মাবতীকে পেলে দিল্লি, পেলে পাবো, না পেলে নাই, পদ্মাবতীকে আর কোনো সন্ধিবন্ধি হবে না। রাঘব চেতন বলল, হুজুর মাথা গরম করেন, মাথা ঠান্ডা করেন, মাথা গরম করে যুদ্ধ জয় করা যাবে না, কারণ রত্ন সেন খুবই সাহসী এবং খুবই তীক্ষ্ণ যোদ্ধা, কৌশল বলে একটা বুদ্ধি দিল। বুদ্ধি অনুযায়ী আলাউদ্দিন খিলজি রত্ন সেনকে আমন্ত্রণ জানালো যে তোমার আতিথেয়তা আমি খুব খুশি হয়েছি, খুবই আমার ভালো লেগেছে, তুমি আমার রাজ্যে আসবে, তোমার দাওয়াত। আলাউদ্দিন খিলজি রত্ন সেনকে দিল্লির দরবারে কি দাওয়াত দিয়ে গেল, দিয়ে চলে গেল। তো রত্ন সেন দিল্লির দাওয়াত পেয়ে বুঝতে পারছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমেরিকার প্রেসিডেন্ট যদি দাওয়াত দেয়, ভারতের প্রধানমন্ত্রী যদি দাওয়াত দেয়, তো দাওয়াত বড় রাষ্ট্র, দাওয়াত পেয়ে রত্ন সেন চলে গেল দিল্লিতে এক সময় ভ্রমণের জন্য। দিল্লির বাদশাহ যাওয়া মাত্র আলাউদ্দিন খিলজি রত্ন সেনকে বন্দি করে ফেললো, কারাগারে বন্দি করে ফেললো, বন্দি, এবং দূত পাঠালো চিতোর রাজ্যে মন্ত্রীদের কাছে। 2 ভাই ছিল মন্ত্রী, তার কাছে যে যদি রাজাকে বাঁচাতে চাও তাহলে পদ্মাবতীকে আমাদের মুক্তিপণ দিতে হবে। মুক্তিপণ, রাজার মুক্তিপণ কি? পদ্মাবতী, আর যদি না পাঠাও তাহলে মেরে ফেলা হবে। এইবার মন্ত্রীরা কি করলো, রানী পদ্মাবতীকে ডেকে তার সাথে পরামর্শ করলো, নাগমতির সাথে পরামর্শ করলো, পরামর্শ সভা হলো গোপন গুপ্ত পরামর্শ সভা। পরামর্শ শেষে রাজার কাছে চিঠি পাঠানো যে হ্যাঁ, রানী পদ্মাবতী আপনার কাছে যেতে রাজি হয়েছে, আমরা পাঠাবো, কিন্তু শর্ত হলো যে আমরা একদিক দিয়ে রানী পদ্মাবতী প্রবেশ করবে আপনার রাজ্যে, আপনার মহলে, আরেক দিক দিয়ে রত্ন সেনকে ছেড়ে দিতে হবে, কারণ আপনি তো, আপনার কথা ঠিক নাই, আপনি তো ছলনাময়ী, আপনি পদ্মাবতীকেও নিলেন, রাজাকেও ছাড়লেন না, তাহলে আপনি পদ্মাবতী একদিক দিয়ে রাজ্যে প্রবেশ করবে, আরেক দিক দিয়ে আপনার রাজা রত্ন সেনকে ছেড়ে দিতে হবে। বলছে ঠিক আছে। পদ্মাবতী রাজি হয়েছে। এটা শুনে আলাউদ্দিন খিলজি স্বপ্ন দেখা শুরু করে দিয়েছে, মোসে গোফে তা দেওয়া শুরু করে দিয়েছে যে এই সুন্দরী মেয়েটি পদ্মাবতী তার খাস কামরায় আসবে। কিন্তু খাস কামরা এবার উপহার পাঠিয়ে দিল আলাউদ্দিন খিলজি, অনেক দামি দামি পোশাক, রত্ন, হীরা, মুক্তা, মানিক্য, শত শত দাসী। আলাউদ্দিন খিলজির স্ত্রী পদ্মাবতী আসবে, হীরা মানিক মুক্তা পাঠিয়ে দিল হাতি ঘোড়াই করে চিতরে। এবার চিতর রাজ্য থেকে পদ্মাবতী একদিন সেজে গুজে, বুঝতে পারলেন, সুন্দর পোশাক পরে, অলংকার পরে, 16,000 দাসী সাথে করে
হাতি ঘোড়ায় সোনা রূপা হীরা জহরত মণিমুক্তা নিয়ে দিল্লিতে প্রবেশ করছে। দিল্লিতে একদিক দিয়ে দিল্লিতে প্রবেশ করছে, এই গেট দিল্লি গেট, আর একদিক দিয়ে রত্ন সেনকে কি বের করে দেওয়া হচ্ছে। রত্ন সেন কিন্তু জানে না যে কাহিনী কি ঘটছে, জানে শুধু কে, ওই যে মন্ত্রী দুই ভাই এবং নাগমতী আর পদ্মাবতী। পদ্মাবতী ঢুকে গেল রাজ্যে, রত্ন সেনকে নিয়ে। গোরা আর বাদিলা দুই ভাইয়ের নাম, চরিত্রের জন্য তাকে গোরা আর কি বাদিলা বা গোরা আর বাদল। গোরা আর বাদল এই দুই ভাই মন্ত্রী, রত্ন সেন চিতরের মন্ত্রী। যাই বাদিলা কি করলো, রত্ন সেনকে নিয়ে রাজ্যে চলে গেল। আচ্ছা, আর 16,000 দাসী নিয়ে দিল্লির বাদশার দরবারে ঢুকে গেল কে, পদ্মাবতী। এবার পদ্মাবতীকে নিয়ে যাওয়া হলো রাজা আলাউদ্দিন খিলজির খাস কামরায়। আলাউদ্দিন খিলজির খাস কামরা, আলাউদ্দিন খিলজি অপেক্ষা করছে অধীর আগ্রহে, অধীর। এইবার পদ্মাবতী আলাউদ্দিনের খাস কামরায় গিয়ে তার যে সুসজ্জিত রত্ন মণিমুক্তা খচিত পুষ্প খচিত বিছানায় গিয়ে বসলো। এরপরে কি আর বলবো, বলতাম নি না না তোরা বজ্জাত আছিস না, কইতাম নি। আচ্ছা, না করলে আপনারা তো বোঝেন সবই। যে এইবার আলাউদ্দিন খিলজি নেকাব পরে গেছে, পদ্মাবতী নেকাব খোলা শুরু করলো। অনেকগুলো 100টা নেকাব পরে গেছে, একটা খুলে আবার খুলতে তবু মহানন্দে খুলছে নেকাব। 100তম নেকাব খুলে দেখে পদ্মাবতী না। কে, সকিনা পদ্মাবতী না, দাসী সকিনাকে পদ্মাবতীর মতো পোশাক আশাক পরিয়ে, অলংকার গহনা পরিয়ে, নেকাব দিয়ে ঢেকে আলাউদ্দিন খিলজির দরবারে পাঠিয়ে দেওয়া হয়েছে। পদ্মাবতী আসেনি, সবই কি চালাকি, টিট ফর ট্যাট। এবং এই বুদ্ধিটা কার, পদ্মাবতীর নিজেরই। পদ্মাবতী কিন্তু সুন্দরী শুধু না, বিদ্বান, বিচক্ষণ, বুঝতে পারলেন। এইবার তো মাথায় নষ্ট মামা, আলাউদ্দিন খিলজির মাথা পুরায় গরম। চাইলাম কাকে আর পাইলাম কাকে। এইবার ক্রুদ্ধ হলো বাদশাহ আলাউদ্দিন খিলজি। ওই যে 16,000 দাসী বলে যারা এসেছিল, আসলে একটা দাসী না, সব দাসীর ছদ্মবেশে নেকাব পরে যারা এসছে সব দাসা, সব সৈন্য। আর যে ওই যে হীরা জহরত মণিমুক্ত অলংকার বলে যে পুটলিগুলো নিয়ে আসা হয়েছে ঘোড়া উটের গাধার পিঠে করে, ওইগুলো কিন্তু সব অস্ত্র, তরোয়াল ইত্যাদি ইত্যাদি। এবার যুদ্ধ শুরু হলো আলাউদ্দিন খিলজির সাথে। এই গোরা তার সৈন্যদের নিয়ে যুদ্ধ শুরু হলো। প্রচন্ড যুদ্ধ চলতে থাকলো। এদিকে যুদ্ধ চলছে আর ওইদিকে চিতোর রাজ্যে চলে গেছে। যুদ্ধের দিকে চলুক আর ওইদিকে চিতোর রাজ্যে চলে গেছে রত্ন সেন রাজ্যে গিয়ে। কিন্তু এই যে রাজা নাই, মন্ত্রীরা নাই রাজ্যে, চিতোর রাজ্যে রাজা নাই, রত্ন সেনও নাই, গোরা বাদিল দুই ভাই মন্ত্রী তারাও নাই, সৈন্যরাও নাই, রাজ্য ফাঁকা। আছে কিছু দাসী আর নাগমতী আর রানী পদ্মাবতী। পাশের রাজ্যের কুম্ভিলনের রাজা দেওপাল, চিতোরের পাশে একটি ছোট রাজ্যের নাম কি, কুম্ভিলন। এই কুম্ভিলন রাজ্যের রাজার নাম কি, দেওপাল চিন্তা করলো এটাই আখেরি সুযোগ, এমন সুযোগ আর পাওয়া যাবে না। এই দেওপাল পদ্মাবতীকে পাওয়ার জন্য চিতোর রাজ্য আক্রমণ করলো। যে পদ্মাবতীকে না পাইলে রাজত্ব করে কি লাভ, একদিনের জন্য যদি পাই তাও অনেক। চিতোর রাজ্য আক্রমণ করলো, কুম্ভিলনের রাজা দেওপাল ছোট রাজ্যের রাজা আক্রমণ করলো। পদ্মাবতী একা হলো, পদ্মাবতী সমর কৌশলা, বিদ্যা, প্রচুর সমর বিদ্যা জানে, যুদ্ধ করতে জানে। পদ্মাবতী তার যে সহচর অনুচররা ছিল, তার যারা বডিগার্ড মেয়ে দাসীরা ছিল, তাদেরকে নিয়ে যুদ্ধ করে দেওপালের সাথে যুদ্ধ করে কিছুক্ষণ আটকে রাখলো। এর মধ্যে রত্ন সেন এর মধ্যে চলে এসে দেখে যে অবস্থা, দেখে মাথায় নষ্ট যে ছোট একটা রাজা দেওপাল, জমিদার টাইপের রাজা, সে আমার রাজ্য আক্রমণ করেছে। এবার রত্ন সেনের সাথে দেওপালের যুদ্ধ হলো, প্রচন্ড যুদ্ধ, দেওপাল মারা গেল। দেওপালের একটা অস্ত্রের আঘাতে সে রত্ন সেনের উরুতে এসে লাগলো, উরু এমনভাবে মারাত্মক আহত হলেন, মৃত্যুসজ্জায় চলে গেলেন, মৃত্যুসজ্জায় পড়ে গেলেন রত্ন সেন। আর ওইদিকে দিল্লির বাদশাহ কি গোরার সাথে যুদ্ধ করে, মন্ত্রী গোরা যুদ্ধ করলো এবং একসময় দিল্লির বাদশাহ গোরা মারা গেল এবং চিতোরের সৈন্যদের পরাজয় হলো। দিল্লির বাদশাহ এবার সৈন্য নিয়ে ক্রুদ্ধ হয়ে, মহা তেজে রেগে ক্ষিপ্ত হয়ে আসছে চিতোর। এইবার চিতোর রাজ্য একেবারে কি করবে, ধ্বংস করে দেবে।
বেটারা আমার সাথে চালাকি। এই খবর দুধ দিল যে দিল্লির বাদশা আলাউদ্দিন খিলজি লক্ষাধিক সৈন্য নিয়ে চিত্তরাজে আক্রমণ করে ভস্মীভূত করার জন্য আসছে। আর এইদিকে রত্ন সেনের অবস্থা, এবং সে রত্ন সেন মারা গেলেন। যখন রত্ন সেন মারা গেলেন, দুধ আলাউদ্দিন খিলজির দুধ গিয়ে খবর দিল আলাউদ্দিন খিলজিকে যে রত্ন সেন মারা গেছে। আলাউদ্দিন খিলজি তখন চিঠি পাঠালো পদ্মাবতীকে, বলল যে তুমি আমার সাথে যা কিছু করেছো এর জন্য আমার কোনো রাগ নেই, কারণ আলাউদ্দিন খিলজি রানী হওয়ার তুমি উপযুক্ত। শুধু সৌন্দর্য দেখে তো আমি অভিভূত ছিলাম, তোমার যে কৌশল, তোমার যে জ্ঞান, তোমার যে চাতুরতা, সেইটা দেখে আমি এতই মুগ্ধ হয়েছি, এবং তোমাকে ছাড়া আমি পৃথিবীতে আর কাউকে ভাবি না। যেহেতু তোমার রাজা মারা গেছেন, কাজেই তুমি প্রস্তুত হও, তুমি আমার দিল্লির মোগল বাদশার খাস রানী হবে। খাস রানী, সবচেয়ে বড় রানীকে বলে খাস রানী। তুমি তৈরি হও, তোমার প্রতি আমার কোনো রাগ বা ক্ষোভ নেই, আমি বরং তোমার এই চাতুরতায়, তোমার বুদ্ধিতে আরো খুশি হয়েছি। চিঠি পাঠালো পদ্মাবতীর কাছে, এবং এটি কিন্তু ট্র্যাডিশন, রানীর খুশি হওয়ার কথা ছিল। বুঝতে পারলেন, দিল্লির বাদশাহ রানী হওয়ার জন্য অনেক রানী নিজের রাজাকে মেরে ফেলেছে, এরকম কাহিনীতে এসেছে। দিল্লির বাদশাহ রানী না, খাস রানী না, ছোটোখাটো রানী হওয়ার জন্য অনেক ছোটোখাটো রাজ্যের রাজাকে মেরে ফেলতো রানীরা। কেন? রাজা যদি মরে যায় তাহলে এই রাজ্যটা দিল্লির বাদশাহ তখন দখল করে নেয়, আর দিল্লির বাদশার দখলে যখন চলে যায় তখন এই রাজ্যের রানী বা রাজকন্যা এগুলো কাদের অধীনে চলে যায়? মুঘল বাদশার। কি সিস্টেম! কাজে এই রাজা যেহেতু মারা গেছে, দিল্লির বাদশাহ আলাউদ্দিন খিলজি আসবে, গোরা বাদিলা তারাও নাই, তো কাজে আলাউদ্দিন খিলজি এটা দখল করবে। আর রাজ্য যখন দখল করবে তখন এর যে রানীরা কার সম্পদে পরিণত হবে? আলাউদ্দিন খিলজির। কাজে রানীরা মহানন্দে সেজন্য অপেক্ষা করবে, এটি ছিল ট্র্যাডিশন। কিন্তু পদ্মাবতী দিল্লির বাদশার প্রস্তাবে রাজি হলো না, বরং কি করলো? নাগমতিকে উদ্বুদ্ধ করলো, বললো সহমরণে যাব, সহমরণ। এবং শুধু তাই না, চিত্তরাজের রত্ন সেনের আরো 1600 রানী ছিল, 1600 রানী, 1600। রত্ন সেনের রানী কয়জন? মাত্র 1600। আরো অন্যান্য শাক রানী, কচু রানী, ঘসু রানী, সুরানী, যে এরকম 16। সবাইকে প্রলুব্ধ করলো যে দেখো রাজা তো মারা গেছে, কাজে এখন দিল্লির বাদশাহ আলাউদ্দিন খিলজি আসছে আমাদের রাজ্য দখল করতে। রাজ্যটা দখল করে নিলে আমাদের সবাইকে কিন্তু আলাউদ্দিন খিলজির কি রানী বা দাসী হিসাবে থাকতে হবে। কাজেই আমরা আমাদের সতীত্ব, আমাদের পাতিব্রত্যকে নষ্ট হতে দিব না। তখন 1601টা চিতা জ্বালানো হলো, 1601টা চিতা তৈরি করা হলো। কতটা চিতা? 1601। 1600টাতে ওই 1600 ছোটখাটো রানী, আর একটা চিতাতে রাজা রত্নসেন, মাঝে তার দুই পাশে জীবন্ত দুই রানী নাগমতী আর পদ্মাবতীকে তুলে দেয়া। জীবন্ত জীবন্ত সকল রানী জীবন্ত, এক রত্নসেনের সাথে এই 1602 জন রানী পুড়ে মরেছিল। আগুন ধরিয়ে দেওয়া হলো, দাউ দাউ করে একবার চিতর আছে, আগুনের লেলিহান শিখা দূর থেকে দেখছে। এর মধ্যে আলাউদ্দিন খিলজি চলে এসেছে, এসে দেখে যে পদ্মাবতী নাগমতী চিতায় পুড়ে, 1600 রানী চিতায় পড়েছে। আলাউদ্দিন খিলজি দেখে গভীর দুঃখ পেল, পদ্মাবতীকে আলাউদ্দিন খিলজি আসলে ভালোবেসে ফেলেছে। আলাউদ্দিন খিলজির মনের মধ্যে পদ্মাবতী জায়গা পেয়ে, যে চেহারা, যে সৌন্দর্য, শুধু সৌন্দর্য না, যে গুণ, যে বিদ্যা, যে বুদ্ধি, যে চাতুর্য, আলাউদ্দিন খিলজি শোক করলো, দুঃখ করলো। কিন্তু তখন যা কিছু করার নেই, তখন সে তো আর রাজ্যের জন্য আসেনি, রাজ্য তো তার কাছে কিছুই না, এরকম একটা ছোট রাজ্য চিতোর আলাউদ্দিন খিলজির কাছে কিছুই না। সে তখন কি করবে পদ্মাবতীকে না পেলে? তখন যে পদ্মাবতীর পুত্র ছিল তার কাছে এই রাজ্যটা কে দিয়ে আলাউদ্দিন খিলজি আবার দিল্লিতে চলে গেল। এই হচ্ছে পদ্মাবতীর কাহিনী। তো পদ্মাবতী এত বিখ্যাত, কেন এত বিখ্যাত? যে পাতিব্রত্য, এত সুন্দরী এবং এত বিদ্বান চৌকস মেয়েটি, যে গোটা দিল্লির বাদশার প্রধান সাম্রাজ্ঞী হতে পারত, খাস রানী হতে পারত, এবং যার জন্য তার স্বামীকে মারতেও হয়নি, স্বামীকে ত্যাগ করতে, স্বামী তো মরে গেছে, তাহলে অনায়াসে সে দিল্লির বাদশার খাস রানী হতে পারত। কিন্তু সেগুলো প্রলোভনকে কি নিজে তার সতীত্ব প্রাতিবত্য রক্ষার জন্য চিতার আগুনে আত্মাহুতি দিয়েছে। এই যে আত্মাহুতি রাজপুত রমণীর, এই যে স্বামীর জন্য, এই কারণে কিন্তু পদ্মাবতী ভারতীয় উপমহাদেশের বিখ্যাত মিথ,
তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধু। আজ যেহেতু অনেক সময় পেরিয়ে গেছে, মধ্যযুগের মুসলিম সাহিত্য প্রায় শেষ, প্রায় আর হয়তো 5-10 মিনিট আগার দিন শুরুতে একটু বলে আজকে আর আগাচ্ছি না, আমি শেষ করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফিজ, ধন্যবাদ।